শেষ করবে ইনশাল্লাহ সবাই। পৃষ্ঠা নাম্বার কোন জায়গায়? পৃষ্ঠা নাম্বার 42-এ যান। দেখেন আপনাদের এখানে লেখা আছে সমাস নিয়ে একটা টপিক লেখা আছে। সবাই 42 নম্বর ওই পৃষ্ঠায় যে যাবেন। গত ক্লাসের কিছু বাকি ছিল স্যার, ওটা কি আপনি করাবেন না ওই স্যার যিনি করিয়েছিল উনি করাবে? গত ক্লাসে কি বাকি ছিল ভাইয়া? ধ্বনির পরিবর্তনগুলো বাকি ছিল স্যার। আচ্ছা, ওটা আমিই পড়াইছিলাম, তাহলে আমি এখন ওটা দিয়ে শুরু করব। স্যার ওটা একটু আলোচনা করে দিয়ে সমাজে ঢুকে জি যাই। স্যার, এটা শুরু করলে ভালো হয়। মানে কোনটা আসলে, ধ্বনির পরিবর্তন না ধ্বনি সমাজ? যেটা, জি ধ্বনি ধ্বনি স্যার। ধ্বনি পরিবর্তন। পরিবর্তন। আচ্ছা ঠিক আছে, যদি ধ্বনি পরিবর্তন হয় তাহলে চলেন আমরা পৃষ্ঠা নাম্বার চলে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 12-তে যান। আমরা একটু ধ্বনি পরিবর্তন বলি, ধ্বনি পরিবর্তন পড়াই। একটু পৃষ্ঠা নাম্বার 12-তে চলে যান। জি স্যার। বনমালী তুমি। এই যে পৃষ্ঠা নাম্বার 12-তে গেছেন, এবার আমরা একটু পড়াই। টপিকটার নাম হলো ধ্বনির পরিবর্তন। যা বলি আগে একটু কথা শুনবেন। জি স্যার। ধ্বনির পরিবর্তন হলে কি মজার একটা টপিক। মজার টপিক কিরকম? আমি নিজে একজন বরিশালা মানুষ। আমার বাড়ি হলো গ্রাম, মানে গ্রামের বাড়ি হলো বরিশালে। আমার এই ধ্বনির পরিবর্তনের সাথে ভাষার পরিবর্তনের একটা সম্পর্ক আছে। কিরকম? যেমন ধরেন আপনারা হয়তো আমার এখানে অনেকে অনেক জায়গা থেকে আসেন, হোয়াট এভার ইট ইজ, আপনারা কোথা থেকে আসেন আমি জানি না। বাট ফ্যাক্ট হলো, আপনারা যেটাই বলেন না কেন, আমি আমার ভাষার সাথে আপনাদের ভাষাটা কম্পেয়ার করলে কি হয় দেখেন। আপনারা ছোট ছোট মেয়েদেরকে বলেন মেয়ে, বাট আমরা ছোট মেয়েদেরকে বা মেয়েদেরকে আপনারা মেয়ে বলেন, বাট আমরা মেয়েদেরকে বলি মেয়ে, সেমরি, মাতারি। এটি আমাদের বরিশালের টান বা আমাদের কথাবার্তা। আপনারা ছেলেদেরকে বলেন ছেলে, আমরা বলি স্যামরা, বেডা, অথবা মাকে মাঝে মাঝে কাউকে বকাঝকা দেওয়ার জন্য আমরা ব্যবহার করি দামরা। এরকম কথাবার্তা আমাদের বরিশালের মানুষ বলে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা বলেন কি ভাই? বাবু। আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলি কি ভাই? গেদু। তাহলে দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে যেখানে আপনারা বলেন বাবু, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলছি কি ভাই? গেদু। তাহলে হিসাব করে দেখেন ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা তরকারিরে বলেন তরকারি, বাট আমরা তরকারিকে বলি কি জানেন? শালুন। আপনারা তরকারির ঝোলকে বলেন ঝোল, বাট আমাদের বরিশালের মানুষ তরকারি ঝোলকে বলে হুররা। এই যে ভাষার যে চেঞ্জ, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখেন, আপনি যদি আপনার ময়মনসিংহ বা কিশোরগঞ্জের মানুষ হন, আমরা যেখানে বলি একেবারে শেষ করে ফেলবো, ময়মনসিংহ আর কিশোরগঞ্জের মানুষ ওই কথাটারই বলে অক্করে কুটালবাম। আমরা বললাম একেবারে ধরেন এটা করবো সেটা বলবো, অক্করে কুটালবাম, অক্করে সিরালবাম, অক্করে বাম। এই যে কথাগুলো দেখেন ভাই, ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নোয়াখালীর মানুষ যদি দেখেন, আমরা বলি একরকম, নোয়াখালীর মানুষ বলে আর এক রকম। ভাষা চেঞ্জ হচ্ছে। আপনি যদি চাপাই অথবা রাজশাহীর দিকে যান, ধরেন আপনি কাউকে বলছেন তোমাকে বলতে মানা করেছি তুমি কেন কথাটা বলছো, অথচ এই কথাটা রাজশাহী বা চাপাইয়ের মানুষ বলবে তোকে বলতে মানা করেছি তো বলছিস কেন বে। এই যে তোকে বলতে মানা করেছি তারপরে তুই বলছিস কেন বে, তোকে শয়তানি কি লাইরেছে, খিদির বিদির করছিস। এই যে দেখেন ভাষা, ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই? স্থান কাল দেশ ও পাত্রভেদে ভাষাটা চেঞ্জ হয়। এই ধ্বনির পরিবর্তনটাও এই ভাষার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। আপনার এক জায়গায় যে ভাষাটা একরকম ব্যবহৃত হয়, এই ভাষাটাই যখন আর এক জায়গায় যায় তখন সেটা আবার অন্যরকম ভাবে ব্যবহৃত হয়। এই ব্যবহারের প্রক্রিয়ার ভিত্তিতেই ধ্বনির পরিবর্তনটা চলে আসে। এই জন্য এই কথাগুলো আগে বলে নিলাম। ধ্বনির পরিবর্তনে যেটাই আপনি প্রথমে পাবেন, তাকে আমরা 1 নাম্বার দিয়ে যেটা লিখি, এটাকে বলা হয় স্বরাগম। আপনি প্রথমেই যেটা পাবেন স্বরাগম অথবা ধন্যাগম। এরকম লিখে কিছু একটা পাইছেন কিনা একটু দেখেন তো ভাই। আর কত নাম্বার স্বরাগম, পেজ যেন বলছিলেন? জি। পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার 12। 12 নম্বর পৃষ্ঠায় লেকচার রাখেন। আমার ক্যামেরাটা একটু উঠায় দেন। আচ্ছা, আমি যেটা বলছি দেখেন, আপনার লেকচার শিটের দিকে তাকাইলে মানে 12 নম্বর পৃষ্ঠায় গেলেই ধ্বনির পরিবর্তনের প্রথম যে নিয়মটা পাবেন, ওটা দেওয়া আছে ধন্যাগম অথবা স্বরাগম। এই কথাটা কি লেখা পাইছেন কিনা? জি স্যার, ধন্যগম পাইছি স্যার। পাইছেন? এবার পাইলে এবার একটু শুনবেন। ধন্যাগম বা স্বরগম জিনিসটা কি? ধন্যাগম স্বরগম জিনিসটার কথা হইল, কোন একটা শব্দের প্রথমে, শব্দের মাঝখানে বা শব্দের শেষে, এই তিনটা জায়গায় স্বরধ্বনি আসবে। শব্দের প্রথমে যদি স্বরধ্বনি আসে, এটাকে আমরা বলি আদি স্বরাগম। শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি আসে, তাকে আমরা বলি মধ্য স্বরাগম। এবং শব্দের শেষে যদি স্বরধ্বনি আসে, তাকে আমরা বলি অন্ত স্বরাগম। এক্সাম্পল কি? চলো আমরা একটু দেখাই। যেমন একটা শব্দ আমি লিখলাম এখানে স্কুল। কোনো কারণে যদি স্কুল থেকে আমি লিখি ভাই স্কুল, দেখেন তো ভাই, এটার প্রথমে একটা স্বরধ্বনি আসছে কিনা? এই যে আসছে। স্বরধ্বনি আসছে, এই জন্য এটাকে বলা হয় আদি স্বরাগম। আবার দেখেন,
দর্শন একটা শব্দ, এই দর্শনকে আমরা লিখতে পারি ভাই দর্শন লিখে। কেমনে? দর্শন শব্দ বিশ্লেষণ করলে পাই দ যোগ র যোগ স যোগ ন। আর এটাকে বিশ্লেষণ, দর্শনকে বিশ্লেষণ করলে পাই দ যোগ র যোগ রস্যই যোগ তালবস্য যোগ ন। তাহলে দেখেন এই দর্শন শব্দের মাঝখানে কিন্তু একটা স্বরধ্বনি রস্যি চলে আসছে। দ্যাট মিনস দর্শন থেকে যে দর্শন হইল এটাকে বলি মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আর একটা নাম হইল বিপকর্ষ অথবা স্বরভুক্তি। তাহলে আপনাকে যদি মধ্য স্বরাগম না দিয়া কোশ্চেন করে নিচের কোনটি বিপকর্ষ অথবা স্বরভুক্তির উদাহরণ, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তাহলে মধ্য স্বরাগম কথাটার অর্থ কি ভাই? যেটার মাঝখানে স্বরধ্বনি আসবে, এবং মাঝখানে স্বরধ্বনি আসা মানে এটার নাম হয়ে যায় মধ্য স্বরাগম, স্বরভুক্তি অথবা বিপকর্ষ, একই কথা। এবার আপনি পাবেন দেখেন একটা শব্দ হলো দিশ। এই দিশ থেকে যদি আমি লিখি ভাই দিশা, শব্দের শেষে একটা স্বরধ্বনি আসছে। এই যে শব্দের আসছে শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসছে, এটাকে আমরা বলি অন্ত স্বরাগম। কি স্বরাগম বলি ভাইয়া? অন্ত অন্ত স্বরাগম। স্বরাগম। তাহলে ধন্যাগম বা স্বরাগম কথাটার অর্থ কি? স্বরধ্বনির আগমন। এই স্বরধ্বনির আগমন যদি প্রথমে হয় তাকে আমরা বলি আদি স্বরাগম। স্বরধ্বনির আগমন যদি মাঝখানে হয় তাকে আমরা বলি মধ্য স্বরাগম। স্বরধ্বনির আগমন যদি শেষে হয় তাকে আমরা বলি অন্ত স্বরাগম। এইটা বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। এইটা বুঝতে পারছেন? এটা নিয়ে কারো ডাউট নাই। এবার আরেকটা জিনিস আমি একটু বলি, আপনাদের এই লেকচার শিটে পাবেন, একটু খেয়াল করবে, বইয়ে পাবেন। বইয়ের 1 2 3 4 5 5 নাম্বার সিরিয়ালটা জানতো ভাই পৃষ্ঠা নাম্বার 13-তে। পৃষ্ঠা নাম্বার 13-তে 5 জি নাম্বার স্যার। পয়েন্টটা দেখেন তো কি লেখা আছে। স্বপ্রকর্ষ সম্প্রকর্ষ বা সরলোপ। সম্পর্কর্ষ বা স্বরলোপ। সবাই সরলোপ। একটু মনোযোগ দেন। স্বরাগম কথাটার অর্থ হলো স্বরধ্বনির আগমন। সম্পর্কর্ষ বা স্বরলোপ কথাটার অর্থ হলো গিয়া স্বরধ্বনির লোপ পাবে। স্বরধ্বনি কি পাবে? লোপ। দ্যাট মিনস স্বরাগম বা ধন্যাগম, এটার বিপরীতটার নাম হইল সম্পর্কর্ষ বা স্বরলোপ। ধন্যাগম বা স্বরাগমে স্বরধ্বনি আসে, সম্পর্কর্ষ বা স্বরলোপে স্বরধ্বনি লোপ পায়। এই লোপ যে পায় এটাও 3 জায়গা থেকে পায়। শব্দের প্রথম থেকে যদি লোপ পায় তার নাম আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ পাইলে মধ্য স্বরলোপ, শেষ থেকে লোপ পাইলে অন্ত স্বরলোপ। এক্সাম্পল কি রকম ভাই? এবার এটা বাদ দিয়ে দিই, মনে করেন এইখান থেকে লিখতেছি, এই স্কুল থেকে যদি আমি আবার স্কুল লিখি, দেখেন এখানে রশ্মি ছিল, এটা যে লোপ পাইছে, এটাকে বলে আদি স্বরলোপ। দর্শন থেকে যদি আমি আবার দর্শন লিখি, শব্দের মাঝখান থেকে স্বরধ্বনি লোপ পাইছে, এটাকে বলে মধ্য স্বরলোপ। দিশা থেকে যদি আমি দিশ লিখি, দেখেন শব্দের শেষ থেকে স্বরধ্বনি লোপ পাইছে, এটার নাম অন্ত স্বরলোপ। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, স্বরাগম বা ধন্যাগম মানে স্বরধ্বনির আগমন। এটা 3টা ক্ষেত্রে হয়। শব্দের প্রথমে আসলে আদি স্বরগম, মাঝখানে আসলে মধ্য, শেষে আসলে অন্ত। আবার এটা ঠিক বিপরীত যেটা পাই তাকে বলা হয় সম্পর্কর্ষ বা স্বরলোপ। প্রথম থেকে লোপ পাইলে আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ পাইলে মধ্য স্বরলোপ, শেষ থেকে লোপ পাইলে অন্ত স্বরলোপ। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা? জি স্যার। কারো কোনো প্রবলেম নাই? স্যার একটা ওকে, প্রশ্ন ছিল স্যার। বলেন 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 ভাই। স্যার এই গ্রাম থেকে গ্রাম এটা কিভাবে স্যার মধ্য স্বরাগম হলো? এটা কেমনে মধ্য স্বরাগম হইল? আচ্ছা, শব্দটা ছিল গ্রাম, এটা থেকে হয়ে গেছে কি ভাই? গ্রাম। গেরাম। আসেন, এটা যখন পাবেন, যখন বুঝবেন না তখন এটা ভাঙবেন। গ, নিচে আছে কি র ফলা, এখানে আছে কি ভাই আ, এরপর আছে কি ভাই ম। গ্রামটা যদি ভাঙি ভাই, গ যোগ এ যোগ র যোগ এখানে দেখেন একটা আ, আর যোগ কি আছে ভাই? ম। এখন দেখেন এইখানে আছে কটা ভাই? ভাই 4টা। এখানে আছে কটা ভাই? 5টা। এখন এই গ্রাম শব্দের ভিতরে যদি দেখেন র এর পরে একটা অতিরিক্ত আ আসছে, গ্রাম থেকে গ্রাম, এখানে এই র এর পরে যে অতিরিক্ত একটা আ আসছে, ওইটাই ভাই মধ্য স্বরাগম হয়ে গেছে। এখন কথা হইলো মাঝখানেই যে আসা লাগবে এমন কোনো কথা নাই। আবার আরেকটা জিনিস বলে, ওই আ বাদ দিয়া আপনি যদি এখানে র ধরেন, র, এই র এ যদি ধরেন প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পরে একটা অ থাকে, বুঝতে পারছেন? সেই হিসাবে যদি কাউন্ট করেন তাহলে এই অ এর পর একটা, মানে র এর পর একটা অ আছে, এই যুক্তি হইতে পারে, অথবা ওইখানে পরে আসছে। এরকম ভেঙে ভেঙে যদি দেখেন তাহলে পেয়ে যাবেন। বুঝতে পারছি কিনা ভাই? জি। জি স্যার। আচ্ছা, এবার আসেন তো আপনাদের লেকচার শিটে 2 নাম্বারটার দিকে তাকান তো ভাই। অপিনিহিতি বইলা কিছু পাইছেন কিনা 13 নাম্বার পেজে? জি স্যার। পরেন তো সংজ্ঞাটা কি লিখছে ভাই সংজ্ঞাটায়? পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে।
আমি সিম্পল ভাবে যদি বলি কোন একটা শব্দের পরের রস্যিকার বা পরের রস্যুকার, অথবা কোন একটা শব্দে জ ফলা আছে, আপনি এই জ ফলার আগে একটা রস্যিকার নিয়ে আসবেন, এইরকম যদি হয় তারে আমরা বলি অপিনিহিতি। কি বললাম? কোন একটা শব্দের পরে রস্যিকার বা পরের রস্যুকারকে, এটাকে আগে নিয়ে আসবো, অথবা কোন একটা শব্দে জ ফলা আছে, এই জ ফলার আগে আমি জোর কইরা যদি একটা রশ্মি নিয়ে আসি, তাহলে যেটা পামো এর নাম হলো অপিনিহিতি। এক্সাম্পল কি? যেমন দেখেন, আমি যদি বলি এখানে একটা শব্দ পাবেন এরকম আজি, এই আজি শব্দকে বিশ্লেষণ করলে পাই এখানে আইস। এখন দেখেন তো এই আজি শব্দ বিশ্লেষণ করি আগে, স্বরে আ, বর্গের জ, রস্যই, এটা থেকে পাইলাম কি আইস, স্বরে আ, রস্যই, বর্গের জ। দেখেন তো এই আজি শব্দের রস্যিকার বর্ণটা কয় নম্বরে আছে রে ভাই? 3 3 নম্বরে, নম্বরে। আর আইস শব্দের রস্যি বর্ণটা আছে কয় নম্বরে ভাইয়া? 2 নম্বরে আগে আসছে কিনা? আসছে। এই আগে আসলে মানে অপিনিহিতি। এখন একটা বর্ণের আগেও আসতে পারে, দুইটা বর্ণের আগেও আসতে পারে, আগে আসছে কিনা এটা হলো ম্যাটার। আর আগে চলে আসলে তারে বলা হয় কি ভাই? অপিনিহিতি। অপিনিহিতি। মেবি বুঝাইতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমি একটা যদি শব্দ বলি ভাই সাধু, এটা থেকে আমরা লিখতে পারি ভাই সাউথ। এই সাধু শব্দ বিশ্লেষণ করলে পাই স যোগ আ যোগ ধ যোগ রস্যু। সাউথ শব্দ বিশ্লেষণ করলে পাই স যোগ আ যোগ রস্যু যোগ ধ। দেখেন সাধু শব্দের রস্যু কয় নাম্বার বর্ণ ভাই? 4। 4 নম্বর। আর সাউথ কত নাম্বার আছে ভাই? 3 3 নাম্বার। নম্বর। তাহলে কি বলবো ভাই? অপিনিহিতি। এবার আরেকটা শব্দ যদি বলি, শব্দটা দেখেন আমি লিখলাম সত্য, এটা থেকে যদি আমি লিখি, সত্য থেকে যদি আমি লিখি ভাই এখানে ধরেন সৈত্য, বিষয়টা কিরকম হয় দেখেন। সত্য শব্দ বিশ্লেষণ করলে পাই স যোগ ত যোগ জ ফলা, সব উল্টা লিখছি। আচ্ছা, স যোগ ত যোগ জ ফলা। সৈত্য বিশ্লেষণ করলে পাই স যোগ রস্য যোগ ত যোগ জ ফলা। আমি একটু আগে বলছিলাম কোন একটা জ ফলার আগেও যদি রস্যি বা রস্যকার আপনি নিয়ে আসতে পারেন এবং নিয়ে আসা যদি যায়, তাহলে সেটা অপিনিহিতি হয়। দেখেন সত্য শব্দে জ ফলা ছিল কয় নাম্বারে? 3 নাম্বার বর্ণ। এটা ডাজেন্ট ম্যাটার। এইখানে সেটা 4 নাম্বারে গেছে, এটাও ম্যাটার না। ম্যাটার হইলো এই জ ফলার আগে একটা রস্যিকার বা রস্যকার আনা গেছে কিনা। উত্তর আনা গেছে। আর যদি আনা যায় তাকে অপিনিহিতি বলে। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? জি স্যার। জি আরো স্যার। একটা এক্সাম্পল বোঝাবো, আমি আরো দুটো এক্সাম্পল বুঝাবো। যেমন দেখেন একটা শব্দ জালিয়া, এটা থেকে লিখতেছি ভাই জাইল্লা। আমাদের বরিশালে একজন আর একজনকে গালি দেয়, তুই যে জাইল্লার ঘরের জাইল্লা। এই তুই যে জাইল্লার ঘরের জাইল্লা কথাটার অর্থ হইলো গিয়া ওর বাবাও জেলে ও জেলে, এটা বুঝাই। তাই জালিয়া থেকে হয়েছে কি জাইল্লা। একইভাবে ভাই কোরিয়া, এই শব্দ থেকে আমরা পাই কইরা। তারপর আরো পাবেন ভাই শুনিয়া, এই শব্দ থেকে আপনি কিছু জিনিস পাবেন, এটা আমরা বলি ভাই শুইন্না। দেখিয়া, ওটা আমরা বলি দেখা, এরকম পাবো। এন্ড ফ্যাক্ট হইলো এই জালিয়া থেকে জাইল্লা, কোরিয়া থেকে কইরা, শুনিয়া থেকে শুইন্না, দেখিয়া থেকে দেখা, সবগুলোই অপিনিহিতি। আপনি এটার প্রমাণ চাইতে পারেন যে ভাইয়া কেমন অপিনিহিতি হইল। চলেন একটা প্রমাণ আমি আপনার দেই। জালিয়া শব্দ বিশ্লেষণ করলে পাই জ যোগ আ যোগ ল যোগ রস্যই যোগ অন্তস্থ যোগ কি ভাই আ, এটা পাইছি। জাইল্লা শব্দ বিশ্লেষণ করলে পাই জ যোগ আ যোগ রস্যই যোগ ল যোগ জ ফলা যোগ আ। দেখেন জালিয়া শব্দের রস্যি আছে 4 নাম্বারে, জাইল্লা শব্দের রস্যি আছে 3 নাম্বারে। এটা যে অপিনিহিত, এটা কি এখন বুঝতে পারছি কিনা ভাই? জি স্যার। তো বুঝতে পারছেন? তাহলে কোরিয়া থেকে কইরা এটা যে অপিনিহিত হবে, এটা নিয়ে কোনো ডাউট আছে? না নাই। স্যার। তাহলে শুনিয়া থেকে শুনে এটাও অপিনিহিতি, বুঝতে পারছেন কিনা? জি স্যার। পারছেন। যদি পারেন এবার লেকচার শিটের 13 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পয়েন্টের দিকে যদি তাকান তো কি আছে? অভিশ্রুতি। অভিশ্রুতি আছে 13 নম্বর পয়েন্টে, পৃষ্ঠার 13 নম্বর পৃষ্ঠায়। এই অভিশ্রুতি কারে কয় আমি একটু বলি, একটু খেয়াল করেন। কোন একটা শব্দের যদি অপিনিহিত করা হয়, দ্যাট মিনস পরের রস্যিকার বা পরের রস্যকার যদি আগে নিয়ে আসা যায়, তারে আমরা বলি অপিনিহিতি। মজার বিষয় হইলো এই করা শব্দটাকে যখন আমি আরো পরিবর্তন করতে পারবো, তার নাম অভিশ্রুতি। কি বললাম ভাই? অপিনিহিত করা শব্দটার যখন আরো পরিবর্তন করা যায়, এই আরো পরিবর্তন করে যেটা পাবো তার নাম হবে কি ভাই? অভিশ্রুতি। আমি কি এই কথা অভিশ্রুতি। বুঝাতে পারছি কিনা? জি স্যার। এক্সাম্পল কিরকম দেখেন, আজি থেকে আইজ, এটা অপিনিহিতি, এটা নিয়ে কোনো ডাউট নাই। ফ্যাক্ট হইলো
এই আইস থেকে যখন আমি লিখবো ভাই আজ, এই আইস থেকে যখন আজ লিখবো, এই অংশ হয়ে যাবে অবিশ্রুতি। আমি মনে হয় বুঝাতে পারছি। আজি জি স্যার। থেকে আইস অপিনীতি, বাট আইস থেকে যখন আজ আসবে, অর্থাৎ স্যার অপিনীত বুঝি করা। নাই তো। বুঝেন না আপা? হুম। অপিনীতি বুঝতে পারছেন কিনা আগে আমার এটা কর। না স্যার, খেয়াল করিনি, ক্লাসটা একটু লেটই করছি তো। ও, আপনি খেয়াল করেন নাই? চলেন খেয়াল করাই, খেয়াল না করলে বুঝবেন কেমনে? এখন আপনার জন্য আগে আবার অপিনিহিতি কইতে হইব, তারপর অবিশ্রুতি বুঝাইতে হবে। সুতরাং এই যারা একটু লেটে ঢুকেন বা ইয়ে করেন, দয়া করে ওই টার্নিং পয়েন্ট যখন যেটা পড়াচ্ছি ওইখানে কোশ্চেন করবেন না, কারণ ওইখানে কোশ্চেন করলে আপনাকে আবার বুঝাইতে হবে। একটু আসেন আমি দেখাই। বলছি অপিনীতি কারে বলে? কোন একটা শব্দের পরে রস্যিকার বা পরের রস্যকারকে যদি আমরা আগে নিয়ে আসি, এই আগে নিয়ে আসলে আমরা যেটা পাই তাকে বলা হয় অপিনীতি। যে আপু কোশ্চেন করছিলেন তিনি আগে অপিনীতি বুঝেন। জি স্যার, যেমন বুঝছি তখন আপনি। অপিনীতি বুঝতে পারছেন আপা? জি স্যার। ও, তাইলে এখন আমি বলতেছি অবিশ্রুতি, একটু খেয়াল করেন। অপিনিহিত করার শব্দটাকে যখন আরো পরিবর্তন করা যায়, আর আমরা এই আরো পরিবর্তন করে যখন কোনো কিছু পাই, তাকে বলা হয় অবিশ্রুতি। যেমন আজি থেকে আইজ, এটা অপিনিহিতি, বাট এই আইজ থেকে যখন আজ লিখবো তখন সেটা হয়ে যাবে অবিশ্রুতি। একইভাবে জালিয়া থেকে জাইল্লা, এটা অপিনিহিতি, বাট আমি এই জাইল্লা থেকে যখন আমি জেলে লিখবো তখন সেটা হয়ে যাবে ভাই অবিশ্রুতি। কোরিয়া অবিশ্রুতি। থেকে কইরা, এটা হবে অপিনিহিতি, বাট এই অপিনিহিতি। কইরা থেকে যখন আমি লিখবো ভাই করে, তখন সেটা কি হবে ভাই অবিশ্রুতি। শুনিয়া অবিশ্রুতি। থেকে শুইন্না, এটা অপিনিহিতি, বাট এই শুইন্না থেকে যখন আমি লিখবো ভাই শুনে, তখন সেটা হয়ে যাবে কি ভাই অবিশ্রুতি। তার মানে কথা দাঁড়াইলো স্যার অপিনিহিত করা শব্দটা। অভিশ্রুতি কি তাহলে চলিত ভাষা মানে? জি 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 জি, অভিশ্রুতি। হ্যাঁ বলতে পারেন, সমস্যা নাই। অবিশ্রুতি মানে চলিত ভাষা, এটা বলা যায়, বাট ওটা নিয়ে আমার কোনো ফ্যাক্ট নাই। আপনি যদি যেভাবে বুঝেন বুঝেন, সমস্যা নাই। বিষয় হলো কি, অবিশ্রুতি কারে বলে ভাই? কোন একটা শব্দের আগে অপিনিহিত করবো, অপিনিহিত করার পর যখন শব্দটা আরো চেঞ্জ করতে পারবো, তখন সেটা হবে অবিশ্রুতি। আর অবিশ্রুতি চলিত ভাষা, এটা বলা যেতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এই পর্যন্ত যা বুঝাইছি অপিনিহিত আর অবিশ্রুতি, এইটা কি সবাই বুঝতে পারছেন কিনা ভাই? আগে এটা বলেন। জি স্যার। জি স্যার। সবাই জি বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে অভিশ্রুতি পর্যন্ত অপিনীতি বুঝাইলে, আপনার লেকচার শিটে 3 নাম্বারটা দেখেন তো ভাই, 13 নম্বর পৃষ্ঠায় 3 নাম্বার কি লেখা আছে? অসমীকরণ। অসমীকরণ কি বলছি একটু খেয়াল করেন। কোন একটা শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য, পুনরাবৃত্তি মানে কি, একই কথা ডবল ব্যবহার করার জন্য ওইখানে মাঝখানে একটা স্বরধ্বনি যদি নিয়ে আসি, তাকে বলা হয় অসমীকরণ। অর্থাৎ একই শব্দের ডবল পুনরাবৃত্তি করব না, পুনরাবৃত্তি না করে তার মাঝখানে একটা স্বরধ্বনি নিয়ে আসবো। আর যখন তার মাঝখানে স্বরধ্বনি আসে, তার নাম হয়ে যায় অসমীকরণ। এক্সাম্পল কি ভাই? যদি আমি বলি ভাই ধপ ধপ, এটা লেখা যায় ধবাধপ, অথবা এইরকম লেখা যায় ধবাধপ, অথবা দেখেন একটা শব্দ গপ গপ, একই শব্দ, এটাকে আমরা লিখতে পারি ভাই গপা গপ। একটা শব্দ হলো ভাই টপ টপ, এই টপ টপকে আমরা লিখতে পারি কি ভাই টপা টপ। টপাটপ। তাহলে এই হ্যাঁ ভেরি গুড, এই যে টপা টপ একটা মাঝখানে খুবিয়ে ছিল, তাহলে গপ গপ থেকে মাঝখানে আকার আসছে, টপ টপ থেকে মাঝখানে আকার আসছে, ধপ ধপ থেকে মাঝখানে আকার আসছে। এই যে মাঝখানে স্বরধ্বনি চলে আসলো, এটাকে বলা হয় অসমীকরণ। দ্যাট মিনস একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে অসমীকরণ বলে। বুঝাইতে পারছি কিনা ভাইয়া? জি স্যার। বুঝতে পারছেন, কোনো ডাউট নাই। অসমীকরণের পরে 4 নাম্বারটা কি আছে দেখেন তো ভাই, স্বরসঙ্গতি। পাইছেন কিনা? জি স্যার। বাকিরা কি কথা বলেন না কেন? উনি শুধু একা কথা বলে যাচ্ছে, বাকিরা একটু কথা বলেন, ভাল লাগে। আপনাদের পার্টিসিপেশন যদি থাকে তাহলে না ক্লাসটা মজা হবে, কারণ এরপরে সবচেয়ে ডিফিকাল্ট জিনিস পড়াইলাম, সমাস। সুতরাং এটা একটু মনোযোগ দেন। এবার লোকে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কারে বলে একটু খেয়াল করেন। কোন একটা শব্দে একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনি যদি পরিবর্তিত হয়, তাকে আমরা বলি স্বরসঙ্গতি। কথাটা কি বলছি? কোন একটা শব্দে একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনি যদি পরিবর্তিত হয়, তাকে আমরা বলি স্বরসঙ্গতি। এই কথাটা আমরা বলছি। স্বরসঙ্গতির সাথে আর একটা জিনিস যায়, তার নাম হইল, ঠিক স্বরসঙ্গতির নিচে একের কোনো একটা জায়গায় পাবেন, তার নাম হলো 7 নম্বরে লেখা আছে সমীভবন। স্বরসঙ্গীতের সাথে সমীভবনের মিলটা কি জানেন? স্বরধ্বনিতে, স্বরসঙ্গতিতে একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হয়, সমীভবনে একটা ব্যঞ্জনের প্রভাবে আর একটা ব্যঞ্জনের পরিবর্তন হয়। এই জন্য এটাকে বলা হয় সমীভবন। স্বরসঙ্গতি আছে 5 প্রকার,
সমীভবন আছে 3 প্রকার। স্বরসঙ্গতির ভিতরে পাবেন প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য, চলিত। সমীভবনের ভিতরে পাবেন প্রগত, পরাগত, অন্যান্য। দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারি স্বরসঙ্গতির বিপরীত সমীভবন বলা যেতে পারে, কারণ স্বরসঙ্গতিতে একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনির পরিবর্তন হয়। চলিতটা কি স্যার সমীভবনে নতুন আসছে? হ্যাঁ হ্যাঁ, চলিত স্বরসঙ্গতির মধ্যে চলিত যেটা, সেটা কি নতুন অ্যাড হয়েছে? এটা কি এটা আগে ছিল? আগেও ছিল বাট আমরা পড়ি নাই কখনো। এটা আগেও ছিল, 9-10 এর বই যদি খুলেন আগের বইটা ওখানে পাবেন, বাট আমরা পড়ি নাই। এখন আপনাকে পড়া লাগবে না, বাসায় রিডিং পড়লেই চলবে। আমি একটু বুঝাই, খেয়াল করেন। স্বরসঙ্গতির ভিতরে এই যে 5 প্রকার পাইলাম, আর সমীভবন এই যে 3 প্রকার, দ্যাট মিনস স্বরসঙ্গতির সাথে মিলে কে ভাই সমীভবন। আমি ক্লাসে আপনাকে এখন স্বরসঙ্গতি বুঝাই দিচ্ছি, সমীভবনটা আমি আপনাকে এইচডব্লিউ দেবো। যদি কেউ স্বরসঙ্গতিটা ভালো বুঝেন তাহলে আপনি সমীভবন বুঝবেন, এই জন্য সমীভবন আপনার এইচডব্লিউ লিখে রাখেন। আর স্বরসঙ্গতিটা আমি এখন বুঝাচ্ছি। স্বরসঙ্গতির ভিতরে প্রথমেই যেটা আমরা পাবো তার নাম হইল ভাই প্রগত। এই প্রগত স্বরসঙ্গতি কারে বলে একটু খেয়াল করবেন। প্রগত স্বরসঙ্গতি হইল গিয়া একটা স্বরধ্বনির প্রভাবে, যখন একটু খেয়াল করি, কোন একটা শব্দে প্রথম স্বরধ্বনিটা ঠিক থেকে তার পরের অংশ যদি পরিবর্তন হয় তাকে আমরা বলি প্রগত স্বরসঙ্গতি। এক্সাম্পলটা কি? যেমন ধরেন একটা শব্দ মূলা, এই মূলাকে লেখা যায় ভাই মূলো। মূলো। একটু খেয়াল করেন তো, মূলা শব্দে ময়রস্যু ময়রস্য, প্রথম অংশটা কি ঠিক আছে কিনা? আছে। ঠিক আছে। পরিবর্তনটা কোথায় হয়েছে ভাই? শেষে। শেষের তার মানে শব্দ। কোন একটা শব্দের প্রথম অংশটা ঠিক থেকে যদি পরের অংশে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রগত। আর এই প্রগতের ঠিক বিপরীত যেটা পামু তার নাম হলো পরাগত। পরাগততে কি হয় ভাই? কোন একটা শব্দের শেষের অংশ ঠিক থেকে প্রথম অংশে পরিবর্তন হয় তাকে বলা হয় পরাগত। তার মানে আমরা বলতে পারি প্রগতির বিপরীত পরাগত, অথবা পরাগতের বিপরীত প্রগত। এক্সাম্পল কিরকম? যেমন দেখেন একটা শব্দ দেশি, এটা লিখতে পারি ভাই দিশি। দেখেন তো, তালবস স্বরসী তালিবস স্বরসী, দুইটা জায়গায় কি শেষ অংশ ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। অংশটা পরিবর্তন কোথায় জি হয়েছে স্যার। ভাই? প্রথম শেষের অংশে। অংশে। প্রথম প্রথম না না অংশে। না, প্রথম অংশে পরাগত, এটা হলো পরাগত ভাই। জি স্যার। প্রথম অংশে পরিবর্তন হয়েছে, এটার বলা হয় পরাগত। আর প্রথম অংশ ঠিক থেকে শেষের অংশে পরিবর্তন হলে তার নাম প্রগত। আচ্ছা, প্রগত। বুঝাইতে পারছি কিনা? জি বুঝাইতে স্যার। পারছি কিনা ভাই? জি স্যার। জি স্যার বুঝেছি। এরপর এরপর হলো মধ্যগত স্বরসঙ্গতি। ভাই মধ্যগত স্বরসঙ্গতি মানে কি রে ভাই? কোন একটা মাঝখানে শব্দের মাঝখানে প্রথম প্রথম অংশ শেষের অংশ অনুযায়ী মাঝখানেরটারও যদি পরিবর্তন করতে পারেন সেটাকে বলা হয় মধ্যগত। তার মানে কি বললাম ভাইয়া? কোন একটা শব্দের প্রথম অংশ এবং শেষের অংশ অনুযায়ী মাঝখানের অংশ পরিবর্তন করব। এক্সাম্পল কি দেখেন, আমি যদি লিখি ভাইয়া বিলাতি, এই বিলাতি দেখেন বয়রস্যি তয়রস্যি আছে, এখন এই যে মাঝখানে আকারটা আছে না, এটাকেও রস্যিকার বানাইতে হবে। তাহলে বিলাতি থেকে কি হয়ে যাবে ভাইয়া? বিলাতি থেকে হয়ে যাবে বিলেতি। একইভাবে যদি আমি আরেকটা শব্দ লিখি ভাইয়া জিলাপি, তাহলে কি হবে ভাইয়া? জিলিপি। আমি যদি বলি ভাই জানলা, হয়ে যাবে কি ভাইয়া? জানালা। জানালা। তাহলে জানলা থেকে হয়ে যাবে কি? জানালা। এগুলোকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। দ্যাট মিন্স প্রথমটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেরটারও পরিবর্তন হবে। আর এটাই যদি হয় তাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। এই পর্যন্ত মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে আরেকটা জিনিস পাবেন, অন্যান্য স্বরসঙ্গতি। এই অন্যান্য স্বরসঙ্গতির বৈশিষ্ট্য কি জানেন? শব্দটার প্রথম অংশের সাথে, পরের অংশের সাথে, বা শেষের অংশের সাথে, বা ওটার শেষের অংশের সাথে কোনোটারই মিল থাকবে না, সম্পূর্ণটাই আলাদা। সম্পূর্ণটাই যখন উভয়টা আলাদা হয়ে চেঞ্জ যাবে, হয়ে যাবে। তখন পুরোটাই যখন চেঞ্জ হয়ে যাবে, প্রথমটা শেষেরটা সবই চেঞ্জ হয়ে যাবে, তার নাম অন্যান্য। এক্সাম্পল কি ভাই? আমি যদি বলি ভাই মুজা, এটা থেকে যদি লিখি মোজো, দেখেন তো কি হইলো ভাই বিষয়টা? ময়রস্যু জয়াকার, ময়কার জয়কার, দুইটাই চেঞ্জ হয়ে গেছে। কোনো জায়গায় কোনো পরিবর্তন মানে নিয়ম মানে নাই। প্রথমটাও পরিবর্তন, শেষেরটাও পরিবর্তন। পরের শব্দ দেখেন প্রথমটা এবং শেষেরটা সবই পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন দুইটাই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তখন আমরা বলি তাকে অন্যান্য স্বরসঙ্গতি। এখানে যেই কয়টা এক্সাম্পল আছে একটু পড়বো। তারপর দেখবেন চলতি স্বরসঙ্গতি বলে কিছু আছে, ওটা এত ইম্পর্টেন্ট না, বাট বাসায় যখন পড়বেন 2-3 বার একটু রিডিং পড়েন, যেহেতু আছে চোখের সামনে একটু পড়ে নিয়েন। তাহলে আমরা স্বরসঙ্গতি বুঝলাম, প্রগত প্রথমটা ঠিক থেকে শেষেরটা পরিবর্তন হবে, পরাগত শেষেরটা ঠিক থেকে প্রথমটার পরিবর্তন হবে পরাগত, মধ্যগত প্রথমটা এবং শেষের অনুযায়ী মাঝখানটা পরিবর্তন হবে মধ্যগত, আর যার সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাবে তার নাম অন্যান্য। চলিতটা ভাষায় পড়বো। স্বরসঙ্গতির ঠিক উল্টাটা আমরা বললাম কি? সমীভবন। ঠিক বাসায় যে ওটা এইচডব্লিউ আপনার বাসায় পড়বেন, যেহেতু এইচডব্লিউ দিছি
না পারলে পরাগ আমি নেক্সট কোশ্চেন পরাগতর বুঝাই দিই। মধ্যে স্যার একটা ইয়ে ছিল, এমন যেন ছিল আখো, আকুয়া, একো। আচ্ছা, স্যার চলেন এই শব্দটা আমি একটু বলি, বুঝতে পারছি। আপনার এই মধ্যগত স্বরসঙ্গতিতে পাইছেন তাই না? একটা শব্দ পাইছেন মনে হয় মধ্যগততে, নাকি কোথায় পাইছেন বলেন? পরাগত স্যার, পরাগতর মধ্যে ছিল সেটা। পরাগততে, এই যে প্রথম শব্দ ছিল আখো, মাঝখানে এই যে আখো শব্দ থেকে একটু খেয়াল করেন, পরাগত মানে কি, শেষের অংশ ঠিক থেকে প্রথম অংশ পরিবর্তন হবে। শব্দটা ছিল আখো, মাঝখান থেকে শব্দটা হয়ে গেছিল কি ভাই আখুয়া। অর্থাৎ এই আখো শব্দটাকে কোনো কোনো জায়গায় আখুয়া বলে, বাট মূল বিষয়টা আখুয়া না। মূল বিষয়টা হলো কি, আখো থেকে হয়ে গেছে কি ভাই এখো। এখন এই আখো শব্দে ক্ষয়কার খো এবং এখো শব্দে ক্ষয়কার খো ঠিক আছে, আর মাঝখানে যেটা হয়েছে আখুয়া আসছে, এটা অঞ্চলভেদে এক এক জায়গা থেকে এক এক রকম আসে। তাহলে এখোতে মানে আখো থেকে এখো, এইটা হইলো মূল বিষয়। শেষের অংশ ঠিক আছে, প্রথম অংশ পরিবর্তন হয়েছে, এটা বলে পরাগত। আর মাঝখানে যে আখুয়া দিছে, এই আখুয়া হইলো কোন একটা অঞ্চলের মানুষজন হয়তো বা ব্যবহার করে বা বলে থাকে, দেড়শো এটা দিচ্ছে, আদারওয়াইজ আর কিছু না। এইটাই হলো বিষয়। এবার একটু খেয়াল করেন, আমাদের এই স্বরসঙ্গতির পরে সম্পর্কর্ষ দেখেন বা স্বরলোপ, আমি একটু আগে পড়াই লাইছি স্বরাগমের সাথে। 6 নাম্বারটা কি আছে দেখেন তো ভাই, ধ্বনি বিপর্যয় বইলে কিছু পাইছেন কিনা? জি স্যার। জি স্যার, জি ধ্বনি স্যার, বিপর্যয় পেয়েছি। পাইছি ধ্বনি পাইছেন বিপর্যয়। 6 নম্বরে ধ্বনি বিপর্যয়? জি ক্লাস স্যার। থেকে পাল, রিক্সা থেকে এর আগে রিক্সা। 5 নাম্বারটা আমি পড়াইছি, এই জন্য আমি ওটা নিয়ে কিছু বলি না, কারণ ওই যে সম্পর্ক সহ স্বরলোপে পড়াইছি। তাহলে ধ্বনি বিপর্যয় যেটা আছে, একটু দেখেন ধ্বনি বিপর্যয় জিনিসটা কি। ধ্বনি বিপর্যয় জিনিসটা হলো এইরকম যে কোন একটা শব্দে প্রথম শব্দ, ওই শব্দে যে বর্ণগুলো থাকবে ঠিক তার পরের শব্দেও সেম বর্ণগুলোই থাকবে। পার্থক্যটা কি হবে জানেন? প্রথম শব্দে যে শব্দগুলো বর্ণগুলো আছে, পরের শব্দে সেম বর্ণগুলো থাকলেও বর্ণগুলো জায়গা পরিবর্তন করবে, আগেরটা পরে পরেরটা আগে, এইরকম হইতে পারে। এরকম জিনিস পাইলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। এক্সাম্পল কিরকম ভাই, যেমন আমি একটা এক্সাম্পল বলি। রিক্সা একটা শব্দ, এটাকে যদি আমি লিখি ভাই রিস্কা, একটু বিষয়টা বুঝেন তো। র ক স, এখানে 3টা বর্ণ আছে কিনা? আছে, আছে কিনা এখানে 3টা বর্ণ, র জি স স্যার। ক। ঠিক এই 3টা বর্ণ দেখেন তো এইখানেও পাইছেন কিনা? পাইছি, জি স্যার। বাট আগেরটা পরে পরেরটা আগে, অর্থ চেঞ্জ হইতে পারে, হোক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হইল প্রথম শব্দে যে বর্ণগুলো থাকবে পরের শব্দ সেম বর্ণগুলোই থাকবে, আগেরটা পরে পরেরটা আগে, এইটা হইলো ম্যাটার। অর্থ চেঞ্জ হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হইলো বর্ণটা পরিবর্তন হবে। যেমন শব্দটা যদি আমি বলি ভাই, দেখেন এখানে লিখলাম, ধরুন আমরা লিখলাম পিশাচ, এই শব্দটাকে যদি আমি লিখি ভাই পিচাস, বিষয়টা দেখেন এখানে প স চ আছে, এখানেও প চ স আছে, তবে আগেরটা পরে পরেরটা আগে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। শব্দটা ধরুন আমি লিখলাম এখানে লাফ, এটাকে আমি যদি এখানে যে লিখি ভাই ফাল, তাহলে কি হয়ে গেল ভাই? ধ্বনি বিপর্যয়। বুঝাইতে পারছি কিনা? স্যার দ্বিতীয় জি স্যার, শব্দটা মানে বুঝেছি। কি চাষ, কৃপণ টাইপের কিছু বোঝায়? না, পিচাস দ্বারা ওইরকম বোঝায় না, খারাপ মানে কাউকে বোঝায় আর কি, আমরা ওইরকম বলি ভূত পেতের মতো কিছু জিনিস, বুঝতে পারছেন? এরকম, জি স্যার। আর কিছু না। আচ্ছা, স্যার এবার পাল দেখেন এখান থেকে বলতে কোশ্চেন আসে কি ধ্বনি বিপর্যয় থেকে, মানে ধ্বনি পরিবর্তন থেকে কোশ্চেন কিরকম আসে, এই কোশ্চেনটা আপনারা কেউ করেন নাই, চলেন আমিই করি। কোশ্চেন কিরকম আসে? অপশন এ জালিয়া জাইল্লা, অপশন বি জাইল্লা জেলে, অপশন সি দেশি দিশি, অপশন ডি রিক্সা রিস্কা। ভাইয়া কোশ্চেন করছে নিচের কোনটা অপিনিহিতের উদাহরণ? এক্সাম্পল কি হবে ভাই, উদাহরণ কি হবে? এ বা নিচের হবে এ নাম জালিয়া এ। জাইলা। নিচের কোনটা অভিশ্রুতির উদাহরণ? বি বি, জাইলা ভেরি গুড, জাইলা থেকে জেলে। নিচের জেলে। কোনটা পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? সি সি নাম্বার। সি নিচের কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ডি ডি তাহলে পারা যাচ্ছে কিনা, কোশ্চেন কিরকম হবে বুঝতে পারছি? জি প্র্যাকটিস স্যার। করতে হবে, প্র্যাকটিস না করলে পারবেন না, সুতরাং প্র্যাকটিস করতে হবে। আসেন এবার দেখেন তো ভাই, ধ্বনি বিপর্যয়ের পর আমি আপনাকে একটা 7 নাম্বার সমীভবন, এটা এইচডব্লিউ দিচ্ছি, এটা বাসায় এইচডব্লিউ। 8 নাম্বারটা দেখেন তো কি লেখা আছে ভাই, বিষমীভবন, পাইছেন কিনা? আচ্ছা স্যার, পাইছি। একটা ধ্বনি বিপর্যয়ের একটা প্রশ্ন ছিল। বলেন বিভিন্ন ভাইয়া। সময় ফেসবুকে তো ধরেন বলা হয় এটা যে বাঙালিদের ট্রোল করা হয় যে রিক্সাকে রিস্কা বলে,
কিন্তু এই জিনিসটা কি ব্যাকরণগত ভাবে সঠিক কিনা? আমরা যে রিক্সাকে অনেকে রিক্সা বলে ফেলি, না ব্যাকরণগত ভাবে এটা সঠিক কিনা? না না, ব্যাকরণগতভাবে সঠিক না। এই সঠিক না দেখেই তো এই জিনিসটা প্রথমে বললাম। ধরেন আপনার এলাকায় আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে বাবু বলেন, আমরা বলি গেদু, মনু। বরিশালের লোকজন গেদু বা মনু বলি। এখন স্বাভাবিকভাবে যদি চলিত ভাষার দিকে যাই, গেদু মনু এটা চলিত ভাষার সাথে মিলে না, ব্যাকরণের সাথে যায় না, বাট আঞ্চলিক ভাষার ভিতরে পড়ে যায়। যেমন আপনারা দেখেন বাপের বড় ভাইকে আপনি বলেন চাচা বা জ্যাঠা, সবাই মাইন্ড করবেন না। আমাদের বরিশালে বাপের বড় ভাইকে দুদু বলি আমরা, অর্থাৎ চাচাও বলি না জ্যাঠাও বলি না, আমরা বলি দুদু। তাহলে আপনি যেখানে বলছেন বাপের বড় ভাইকে চাচা বা জ্যাঠা বা বড় বাবা, আর আমরা সেখানে বলতেছি দুদু। এখন এটা ব্যাকরণগতভাবে ভুল। এইটা আমি যদি বলি ব্যাকরণের দিকে যাই, 100% ভুলের দিকেই যাবে। বাট আঞ্চলিকতার দিকে যদি যাই তাহলে 100% রাইট। কারণ আঞ্চলিক ভাষা যে কোনো কিছুই হইতে পারে। আর এই ধ্বনির পরিবর্তনটা বেসিক্যালি আঞ্চলিকতার সাথেই জড়িত। যেখানে আমরা বলতেছি রিক্সা সুন্দর, সঠিক, বাট ওটাকে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে বা নিজের অজ্ঞানতা বশত অথবা আঞ্চলিকতার টান হিসেবে রিক্সা থেকে আমরা বলে দিচ্ছি রিস্কা, এরকম করে বলছি। এটা আসলে ভাই ব্যাকরণগতভাবে কখনোই রাইট না, বাট আঞ্চলিকগতভাবে রাইট। বাট ব্যাকরণে এই জিনিসটা আমি দেখাচ্ছি কেন ভাই, কেউ কেউ এটা থেকে ওইটা কয়, বাট ওটা যে কয় ওটা আমরা বাদ দিতে পারবো না। ভাষার সাথে যেহেতু মিশে গেছে, এই জন্য আমরা আঞ্চলিক ভাষার আন্ডারে ফেলাই দিই, আর ওই জন্য আমাদের পড়তে হয়। বুঝতে পারছি ভাইয়া? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখেন তো ভাই, আপনাদের এখানে 8 নাম্বার বিষমী ভবন আছে। এই বিষমী ভবন জিনিসটা কি জানেন? একটা শব্দে দুইটা সমবর্ণ থাকবে। আপনার কাজ হইল দুইটা সমবর্ণের একটা বাদ দিবেন। এই একটা বাদ দিতে যদি যে পরের শব্দটার অর্থের পরিবর্তন হয়, হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারও হইল দুইটা সমবর্ণের একটা বাদ দেওয়া। এক্সাম্পল কি? ধরুন আমি একটা শব্দ লিখলাম রে ভাই, শরীর। এই যে শরীর শব্দ লিখলাম, এটা থেকে আমি লিখতে পারি ভাই শরীর। কেমনে দেখেন, শরীর শব্দে র আছে কয়টা ভাইয়া? দুইটা। দুইটা। এই দুইটা রজে একটা চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে ভাই, এই যে চেঞ্জ হয়ে গেল যদি অর্থের পরিবর্তন হয়, আর হয়ে যাক না অর্থের পরিবর্তন, এটা ম্যাটার না। ম্যাটার হইল দুইটা সমবর্ণের একটা বাদ গেছে কিনা, এইটা ম্যাটার। আবার দেখেন শব্দ হলো, দেখেন লাল, এটাকে নাল বলি, এবং এটা লালকে যে নাল বলে আমার নিজের কানে শোনা। এবং আমি বগুড়ায় পড়াইতে গেছিলাম, বগুড়ার মানুষ লালকে নাল বলে। এবং ভাত খাইতে গেছিলাম দোকানে, আমি বলছি লাল শাক, ও আমাকে বারবার বলতেছিল নাল শাক। তাহলে দেখেন এই দুইটা লয়ের একটা পরিবর্তন হয়েছে। আবার শব্দ পাবেন দেখেন লাঙ্গল। এই লাঙ্গল শব্দে দুইটা ল আছে। আপনারা এটা দেখেন নাঙ্গল, এটাও বগুড়ার মানুষই বলে। এবার দেখেন একটা শব্দ আমরা যেটা পাই আরমারি। এই আরমারি শব্দে র আছে কয়টা ভাই? দুইটা। দুইটা। এটাকে আমরা লিখতে পারি ভাই আলমারি। আলমারি থেকে আমরা লিখতে পারি আলমারি। শব্দটা পাবেন ভাই মর্মর। এই মর্মর থেকে দেখেন মর্মর শব্দে ম আছে কয়টা ভাইয়া? দুইটা। র আছে কয়টা? দুইটা। একটা। এই প্রথম 4টা শব্দে কিন্তু সব একই বর্ণ দুইবার ছিল, বাট এবার ম দুইটা র দুইটা। তাহলে এটা পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করতে গেলে দুইভাবে করা যায়, একটা ম একটা র বাদ দিতে হবে। তাহলে একটা ম একটা র বাদ দিলে মর হয়। আবার বিশেষত পরীক্ষায় যেটা আসে, মর্মর থেকে মার্বেল। মার্বেল শব্দ যদি দেখেন একটা ম আছে, রেফ মানি র, একটা রই আছে, তাতেও হয়। তাহলে আপনাকে মানে পরীক্ষার জন্য পড়তে হবে মর্মর থেকে মার্বেল। মর্মর থেকে মর না পড়ে মর্মর থেকে মার্বেল পড়লে সবচেয়ে বেশি ভালো করবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা স্যার, এখানে ওই শীতের লেবু থেকে নেবু, হুম। এটা ধরেন এই যে লেবু, সব কোথায় আছে ভাই কথাটা? শীতে বিষম ভবনের উদাহরণে আছে স্যার। শার্টে লেবু থেকে কি হয়েছে ভাই? নেবু। নেবু। এটা কি একটু আলাদাভাবে একটু মুখস্থ করেন, এটা নিয়মের ভিতরে পড়ে নাই ভাই। অনেকের ভিতরে একজন, সেটা বলে অন্যতম, বুঝতে পারছেন? এটা নিয়মের একেবারে বাইরে, একটা ব্যতিক্রম নিয়ম। মানে ব্যতিক্রম বলতে কি নিয়মের বাইরে, নিয়মের বাইরেই আসছে। এটা নিপাত নিষিদ্ধ। পরীক্ষায় এটা পরীক্ষায় আসবে না, বাট এটা তারপরে দিয়ে রাখছে কেন, যাতে করে আপনি পড়েন যদি আসে, বাট আসবে না, এটা নিয়মের বাইরে। আর ম্যাক্সিমাম দেখেন সবাই নিয়মের ভিতরেই আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এবার আরেকটা শব্দ পাবেন দেখেন তরবার। ভাই এটা কি লিখতে পারি কন্ত ভাই? তরবার থেকে তরোয়াল লেখা যায় কিনা? তো- তো- তরবারের র আছে কয়টার ভাই? দুইটা। এই থেকে একটা বাদ দিচ্ছি কিনা ভাইয়া? বাদ দিচ্ছি। এই যে হয়ে গেল। এইগুলো বলে ভাই বিষয়। তলোয়ার লিখি না আমরা? তলোয়ার মানে তলোয়ার বলি না, আমরা তরোয়াল বলি ভাইয়া, বুঝতে পারছেন? স্যার, তরোয়াল বলি। তলোয়ার আর তলোয়ার দুইটা কি আলাদা শব্দ? তরবার আর না মানে ভাই একই শব্দ বলতে কি ভাই, শব্দ তো এটা আসলে শব্দ বিষয় আবার বিষয়টা অন্যদিকে যাবে। শব্দটা হলে কি, সেটা হলো কোন অঞ্চলে কি ব্যবহার করা হয়, কোন দেশে কি ব্যবহার করে, এইটা।
শব্দ বলতে কি জানেন, উচ্চারণের পার্থক্য ভাই। আচ্ছা তরবার কেউ না, বলে আমি মূলত তরোয়াল। প্রশ্নটা করেছিলাম স্যার, এখানে তো তরোয়াল আছে, আমরা মূলত সম্ভবত তলোয়ার লিখে আসছি এতদিন। তলোয়াল লিখে আসেন, ওটা ভুল লিখছেন ভাইয়া। এই যে তলোয়াল, এইটা লিখছেন ভাইয়া। তলোয়ার আর হলো আর শেষের তলোয়ার, আচ্ছা এইখানে, আচ্ছা সেটা ভাই দেখেন, তরবার থেকে তলোয়ার অথবা তরোয়াল, যা লেখেন দুইটাই হবে। নিয়ম কেন দেখেন, এইখানে একটা র, এইখানে একটা র, দুইটা র এর একটা বাদ দিতে হবে। আমাদের নিয়মে ছিল কি, দুইটা র এর একটা বাদ, দুইটা বর্ণের একটা বাদ দিতে যায়, পরের শব্দটা যা ইচ্ছা তা হোক, এটা ডাজেন্ট ম্যাটার, বাট বাদ দিতে হবে, এটা হলো ম্যাটার। এবং বাদ দিতে দেখেন, তরবার থেকে তরোয়াল লিখলেও রাইট, তরবার থেকে তলোয়ার লিখলে তাতেও রাইট হবে। কারণ এখানে দেখেন দুইটা র এর একটা বাদ গেছে, এখানেও একটা র বাদ গেছে। যেমন টিকটাক এখানে পড়ছিলাম, মর্মর থেকে মরও লেখা যায়, মর্মর থেকে মার্বেলও লেখা যায়, বাট সবচেয়ে অ্যাকসেপ্টেবল পরীক্ষা আসে বারবার মর্মর থেকে মার্বেল। বুঝাইতে পারছি মনে হয় ভাইয়া? জি স্যার, ধন্যবাদ। জি, আসেন। এরপর দেখেন তো, বিষম ভবনের পরে বর্ণদ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন বইলে কিছু পাইছেন কিনা দেখেন তো ভাই, 9 নম্বরে। পাইছি। জি স্যার। এইটা কি জিনিস একটু বুঝেন, ও সংজ্ঞা পড়া লাগবে না, আমার কথা শুনেন। আমরা মাঝে মাঝে কথায় জোর দেই, এই কথায় জোর দেওয়ার জন্য আমরা দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব ব্যবহার করি। কিরকম? আমাদের ভিতরে কিছু বন্ধু বান্ধব আছে, ওরে আপনি জীবনেও কোনোদিন ঠিক টাইমে কোনো জায়গায় পাবেন না। যেমন ওরে কথা বলতেছেন, আগামীকাল সকাল সকাল তুই পার্কে চলে আসবি, ধরেন এটা বললেন। এই যে সকাল সকাল, ওর সকাল আপনি বুঝাতে চাইছেন ধরেন 7টা, বাট ও সকাল মনে করে 10টা 11টা। 10টা 11টা তো সকাল আসলে বেশি লেট, ওটা তো না। এখন আপনি চাইতেছেন সকাল 7টার ভিতরে বা সকালেই আসো, তখন আপনি জোর দিয়ে বলেন কি ভাই, আগামীকাল সকাল সকাল তুই আসবি। সকাল সকাল মানে কি ভাই, সকালেই আসতে হবে, অন্য কোনো টাইমে না। এই যে গুরুত্ব দিচ্ছেন, জোর দিচ্ছেন, এই গুরুত্ব বা জোর দেওয়ার জন্যই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব আমরা ব্যবহার করি। যেমন বিয়ে বাড়িতে দেখবেন একজন বিয়াই আর একজন বিয়াইরে বলে যে, বিয়াই সাহেব আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কিন্তু পাক্কা। এই যে পাক্কা কথাটার অর্থ কি, বিয়ে হবে। এই যে জোর দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ দ্বিত্ব ব্যঞ্জন কথাটার অর্থ হলো শব্দে জোর দেওয়া, গুরুত্ব দেওয়ার জন্য যখন আমরা ব্যঞ্জন বর্ণের ডবল ব্যবহার করি তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। তাহলে সকাল থেকে হয়ে যায় সকাল, পাকা থেকে হয়ে যায় পাক্কা, এইরকম করে আরো কিছু শব্দ হয়তো বা পাবেন। বুঝাইতে পারছি মনে হয়? জি স্যার। স্যার কিছু থেকে কিচ্ছু, আমি কিছু পড়িনি, কিচ্ছু পড়িনি। হ্যাঁ, আমি কিছু করি না, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু মানে কি গুরুত্ব দিই স্যার। আর আমি কিচ্ছু করি না মানে কি, একেবারে কিছুই করেন নাই। আর একটা জিনিস, আমি কিছু করি নাই এনে ডাউট আছে, আপনি করতে পারেন। বুঝতে পারছি? আর কিচ্ছু করি না মানে কি, গুরুত্ব দিচ্ছেন, করি নাই মানে করি নাই, আর কবি না, এটা হলো বিষয়। তারপর দেখেন এখানে ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি বইলা কিছু পাইছেন কিনা দেখেন তো ভাই। ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি, পেয়েছি। জি স্যার। বিষয়টা কিছু না, আপনি পারেন, আমি পারি, দৈনন্দিন জীবনে এই কাজগুলো আমরা করছি। যেমন আমাদের যে বন্ধুর নাম মিম, আমরা তাকে আদর করে ডাকি ডিম। আমাদের যে বন্ধুর নাম সাগর, তাকে আমরা ডাকি ছাগল। আমাদের যে বন্ধুটার নাম ধরেন সুমাইয়া, তাকে আমরা বলি চুম্মাইয়া, বলি, হাসি ঠাট্টা যেমনি বলি বলি। তো এই যে জিনিসগুলা বিকৃত করে পড়ছি না, এই বিকৃত জিনিসটাকে আসলে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন শব্দটা ছিল কবাট, আমরা বলি কপাট। তাহলে ধরেন এই কবাট কথাটা যদি কবাট বলি, তা থেকে যদি কপাট বলি, বিকৃত হয়ে গেছে। আবার শব্দটা ছিল ধোবা, এই ধোবা এইটা ছিল, তা থেকে যদি আমরা বলি ধোপা, বিকৃত হয়ে গেছে। এই যে কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোবা, এই শব্দগুলোকে আমরা বলি কি ভাই, ব্যঞ্জন বিকৃতি। এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, দেখবেন। দ্যাট মিনস বিকৃত করে পড়া, ওটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, এরপরে দেখেন তবে ব্যঞ্জন বিকৃতির পরে কি পাইছেন, ব্যঞ্জন বিচ্যুতি। চ্যুতি। এই যে জিনিসটা পাইছেন যে ব্যঞ্জন চ্যুতি, এই যে ব্যঞ্জন চ্যুতি জিনিসটা আসলে কি? ব্যঞ্জন চ্যুতি জিনিসটা হলো গিয়া, একটা শব্দে দুইটা সমব্যঞ্জনের একটা বাদ দেব। দুইটা সমব্যঞ্জনের একটা বাদ দেওয়ার পরেও যদি অর্থের কোনো পরিবর্তন না হয়, তখন তাকে আমরা ব্যঞ্জন চ্যুতি বলি। আর যদি অর্থের পরিবর্তন হয়, তখন তাকে আমরা ব্যঞ্জন চ্যুতি বলি না। এক্সাম্পল কি? যেমন শব্দটা ধরেন আমি বললাম বড় দাদা, একটা বাদ দেন, কি হবে ভাই? বর্দা। বড়দা। তাহলে আমি যদি বলি ভাই ছোট দাদা, তাহলে কি হবে ভাই? ছোটদা। ছোট দা। তাহলে এই ছোট দাদা থেকে আমরা যেটা পাইলাম, ছোট দাদা থেকে ছোট দা, দেখেন তো অর্থের কোনো চেঞ্জ হয়েছে কিনা? না স্যার। না। আমি যদি বড় দিদিকে যদি বলি বড়দি, অর্থে চেঞ্জ হয়? না স্যার। না। তাহলে এই যে ছোট দাদা থেকে ছোট দিদি, বড় দাদা থেকে বড় দিদি, বউ দিদি থেকে যদি বলি বৌদি, তাতেও কিন্তু অর্থের চেঞ্জ হচ্ছে না। বাট ফ্যাক্টটা দেখেন, আমি যদি বলি ভাই বড় মামা, এই বড় মামা থেকে কি আসে ভাই?
বড় মা। বড় এবার কি অর্থে চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি হ্যাঁ জি স্যার এই অর্থের চেঞ্জ হয়ে গেলে এটাকে ব্যঞ্জন চ্যুতি বলা যাবে না। অর্থ চেঞ্জ না হইলেই ব্যঞ্জন চ্যুতি হবে, অর্থ চেঞ্জ হলে ব্যঞ্জন চ্যুতি হয় না। আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। বুঝাইতে পারলে আপনার লেকচার শিটে এখানে একটু খেয়াল করেন তো, ব্যঞ্জন চ্যুতির পর অন্তর্হতি বইলে কিছু পাইছেন কিনা? জি স্যার পাইছি। স্যার কোন একটা শব্দ থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, কোন একটা শব্দ থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে আমরা বলি অন্তর্হতি। যেমন কি ভাই, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় নন্দিনী বিহুর নেশা কোন আকাশে উড়ে যায়। না কিন্তু এই ফাল্গুন শব্দে ল আছে, ফাগুন শব্দে যে কি লটা লোপ পাইছে কিনা ভাই? পাইছে স্যার। পাইছে। এটা হলো ব্যঞ্জন মানে অন্তরতি। আমি যদি শব্দটা আবার এরকম বলি ভাই, দেখেন ফলাহার, এই ফলাহার থেকে যদি আমি বলি ভাই ফলার, তাহলে কিন্তু এখানে হ নামক একটা ব্যঞ্জন বর্ণ লোপ পাইছে কিনা? জি স্যার জি লোক স্যার পাইছি। এটা অন্তর্হতি। এবার দেখেন আপনার লেকচার শিটে অন্তর্হতির পর পাইছেন কি অবিশ্রুতি, যেটা আমি অলরেডি পড়াই লিখছি, অপিনিহিতির পরে যেটা পরিবর্তন হয়। তারপরে পাইছেন রকাল লোপ, কথাটা হতে কোন একটা শব্দ থেকে রলোপ পাবে। তারপরে যেটা আছে হকাল লোপ, যেটা থেকে কোন একটা হধ্বনি লোপ পাবে। যেমন এই যে ফলার থেকে হ লোপ পায় ফলার হইছে, এটা বলে হকাল লোপ। আর লাস্টে যেটা আছে ভাই অয়শ্রুতি বয়শ্রুতি, এটা পড়া লাগবে না। তার মানে এই প্রথম 15টা পর্যন্ত যেই কয়টা আছে এই কয়টাই আমার পরীক্ষায় আসে, এই কয়টাই ইম্পর্টেন্ট, এই কয়টাই বারবার পড়তে হবে। এবং এই কয়টা পড়ার পর যদি কোনো প্রবলেম পান আগামী ক্লাসে আপনারা আমাকে বললেন, ইনশাল্লাহ আমি পড়ায় দেব। এই পর্যন্ত ছিল আমাদের ধ্বনির পরিবর্তন। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার বুঝতে জি পারছি। স্যার জি স্যার কারো প্রবলেম নাই? এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সমাস। যেহেতু আমরা ধ্বনির পরিবর্তন পড়ায় অনেকগুলো টাইম নষ্ট করছি, সমাসের অর্ধেক আজকে শেষ করব, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে শেষ করব। রাজি আছেন? জি জি স্যার। স্যার জি স্যার রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে পৃষ্ঠা নাম্বার 42-এ যান। 42 নম্বর পৃষ্ঠায় যাবেন সমাসের। স্যার আসছি। আসছেন? এবার আমি কিছু কথা কম, আমার কথাগুলো শুনবেন। জি স্যার। সমাস শব্দের অর্থ হলো গিয়া সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এটা হলো সমাসের অর্থ। তাহলে আপনাকে যদি কেউ বলে যে ভাই সমাস শব্দের অর্থ কি, আপনার উত্তর আসবে কি ভাই? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অধিকরণ। তাহলে সমাস শব্দের অর্থ কি ভাই? সংক্ষেপণ, মিলন, একাধিক সংক্ষেপণ, পদের মিলন। একপদীকরণ। সমাস একটা বাক্যকে সংক্ষেপ করে, বাক্যকে সংক্ষেপ করে, এটাই সমাসের কাজ। আরো জিনিস পাবেন, সমাস বাংলা ভাষায় যে আসছে সেটা সংস্কৃত ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে ভাই? সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে এই সমাজের রীতিটা বাংলা ভাষায় আসছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় সমাস কোন ভাষা থেকে বাংলা ভাষায় আসছে, উত্তর হবে ভাই সংস্কৃত। সংস্কৃত ভাষা থেকে। এরপরে যেটা পাবেন, সমাস 6 প্রকার। এটা নিয়েও কোনো ডাউট নাই। একটা ডাউট আপনার কাছে এখন হয়ে যেতে পারে যে ভাই বর্তমান যে 9-10-এর যে বইটা আছে এই বইতে সমাস 4 প্রকার, বাট আমি লিখছি কয় প্রকার ভাই? 6 প্রকার। 6 প্রকার। আপনি যখন পরীক্ষা দিবেন সেটা হলো 2025 সালের জানুয়ারিতে বা পরে দিবেন এক্সাম। আর 2025 সালের জানুয়ারিতে আমাদের 2012 সালের যে শিক্ষা কারিকুলাম ছিল সেই কারিকুলামের বইয়ে ফিরে যাবে। যদি সেই কারিকুলামের বই ফিরে যায় তাহলে সেই বই অনুসারে সমাস 6 প্রকার। দ্যাট ইজ আমি লিখছি সমাস কয় প্রকার, উত্তর হবে 6 প্রকার। আপনি এটাই পড়বেন। এছাড়া আমরা আরো 2টা প্রকার সমাস পাই, একটা নিত্য সমাস আর একটা হলো প্রাদি সমাস। এই 2টা সমাসকে প্রধান সমাসের আওতায় আনা যায় না। যেহেতু প্রধান সমাসের আওতায় আনা যায় না, দ্যাট ইজ এই 2টা সমাসকে বলা হয় অপ্রধান সমাস। বুঝাইতে পারছি কিনা ভাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছেন? তাহলে আমি যদি আপনাকে বলি ভাই সমাস শব্দের অর্থ কি, আপনি বলবেন কি ভাই? সংক্ষেপণ, সংক্ষেপণ বা মিলন, মিলন। একাধিক পদের একপদীকরণ। একপদীকরণ। সমাস বাক্য কি কি করে ভাই? কথা বললেন সংক্ষেপ সমাস করে। একটা বাক্য সংক্ষেপ করে। বাংলা ভাষায় সমাসের ধারা আসছে কোথা থেকে ভাইয়া? সংস্কৃত ভাষা থেকে। কোন ভাষা থেকে? সংস্কৃত। আর সমাস কয় প্রকার? উত্তর হলো 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাস পারতে হইলে আমাদের কিছু জিনিস জানতে হয়। কি জানতে হয় দেখেন, আমি একটু দেখাই। আমি একটা বাক্য লিখলাম, সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন এটাকে আমরা বলি কি ভাইয়া? সিংহাসন। একটু যদি দেখি পুরো বাক্যটার নাম একটা নাম আছে। পুরো বাক্যটাকে কেউ কেউ এটাকে বলে ব্যাস বাক্য,
কেউ কেউ এটাকে আবার বলে ভাই সমাস বাক্য, আবার অনেকেই এটাকে বলে ভাই বিগ্রহ বাক্য। এই বাক্যের এই যে প্রথম অংশ যেটা পাইছি এটাকে কেউ বলে ভাই পূর্বপদ। এই বাক্যের এই যে শেষ অংশ যেটা পাইছি এটাকে কেউ বলে ভাই পরপদ, পরপদ। এটার আরো একটা নাম আছে ভাইয়া, এটাকে বলা হয় ভাই উত্তরপদ। এই বাক্যের লাস্টে যে ছোট্ট একটা অংশ পাইছি না, সরি, এটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে আমরা বলি সমস্ত পদ। এই জিনিসটা একটু জানা লাগে, সমস্ত পদ। এবং এই যে বাক্যে একটা, এই একটা দুইটা, এই একটা তিনটা, এই এক দুই তিন প্রত্যেকটা শব্দকে আমরা বলি ভাই সমস্যমান পদ। কি পদ? সমস্যমান সমস্যমান পদ। মান পদ। তাহলে প্রথম দিকে যদি বলি, কি বলছি ভাই, সমাস তৈরি করতে গেলে যে বাক্য পাই সে বাক্যের নাম ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। বাক্যের প্রথম অংশের নাম পূর্বপদ, বাক্যের শেষ অংশের নাম পরপদ অথবা উত্তরপদ। বাক্যে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের নাম সমস্যমান পদ। এবং বাক্যের লাস্টে ছোট্ট যে একটা অংশ পাইছি এটাকে বলা হয় সমস্ত পদ। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। এই পর্যন্ত বুঝতে পারলে আমি এবার একটু উল্টা কোশ্চেন করবো, দেখি আপনি উল্টা বুঝেন কিনা। কোশ্চেনটা আপনার পরীক্ষায় উল্টা কেমনে করবে দেখেন। সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় ওই বাক্যের নাম কি? সমস্যমান না, নাউন পদ। ব্যাস বাক্য, সমাস ভেরি বাক্য, গুড। বিগ্রহ বাক্য। সমস্ত পদকে ভাঙলে সে বাক্য বেশি বাক্যের নাম ব্যাস ব্যাস বাক্য। ব্যাস বাক্য, বাক্য। সমাস বাক্য, বিগ্রহ বাক্য। থ্যাংক ইউ। এবার কোশ্চেনটা যদি একটু উল্টা করি, সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় বাক্যের প্রথম অংশের নাম, পূর্বপদ, পূর্বপদ, সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাই সে বাক্যের শেষ অংশের নাম, পরপদ বা পরপদ উত্তরপদ। বা উত্তরপদ। সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাই সে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদের নাম। সমস্যমান পদ। সমস্যমান পদ। পদ। তাহলে দেখছেন কোশ্চেনটা কেমনে চেঞ্জ করে দিল। ইজিলি করলেই কিন্তু পারতো, বাট সে ঘুরে খাইছে, এইরকম ঘুরে আসতে পারে। এই জন্য বললাম ভাই। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না না স্যার। স্যার। চাইলে একটা না, স্ক্রিনশট স্যার। দিয়ে নিতে পারেন, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি এটা চেঞ্জ করবো স্লাইড, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। লিখেছি। ও মা, লেখাও শেষ, থ্যাংক ইউ আপা। এরপর দেখেন আমি একটু কিছু কথা লিখি। এটা লিখলাম দ্বন্দ্ব সমাস, ঠিক তার সামনে লিখলাম উভয় পদ প্রধান। এই কথাটার অর্থ কি ভাইয়া, যে উভয় পদ প্রধান, কেউ কইতে পারবেন? স্যার দুইটি দ্বন্দ্ব সমাস পদই সমানভাবে গুরুত্ব দুইটারই পাবে। সমান গুরুত্ব। দুইটা বলতে কোন দুইটারে ভাইয়া? স্যার পূর্বপদ এবং পরপদ ভেরি ভেরি গুড, বুঝতে পারছেন। উভয় পদ। তাহলে এই দ্বন্দ্ব সমাস কথাটার অর্থ হলো গিয়া, সরি, দ্বন্দ্ব সমাস কথাটার অর্থ হলো গিয়া এই যে পূর্বপদ, এই যে একটা হলো গিয়া পরপদ, এই দুইটা পদেরই অর্থের প্রাধান্য যে সমাসে পায় সেই সমাসটার নাম দিছি কি আমরা, কি সমাস ভাই? দ্বন্দ্ব দ্বন্দ্ব। সমাস। ঠিক তার পরেরটা লিখলাম বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য কি জানেন? এই পূর্বপদ পরপদ কোন পদের অর্থের প্রাধান্য না পেয়া আর একটা পদের অর্থের প্রাধান্য পায়, এই জন্য এটার কি পদ প্রধান লিখছি? তৃতীয় পদ। এখন আমার লোক একটা কথা স্বীকার করেন তো সবাই, আমি যদি আপনার কোনোভাবে কই দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি, আমি কি ভুল বলছি না সঠিক বলছি? সঠিক। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি, ভুল বললাম না সঠিক বললাম? সঠিক। 100% সঠিক। সঠিক বলছি। তার মানে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসের নাম বহুব্রীহি সমাস বলতে পারি। একইভাবে বহুব্রীহি সমাসের বিপরীত সমাস দ্বন্দ্ব সমাস বলতে পারি কিনা? জি স্যার, পারে। বলা যায়। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, একটা হলো অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসে এটা হলো গিয়ে পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান সমাস। অব্যয়ীভাবের পরে আপনি যেটা পাবেন তার মানে কর্মধারায়, এটার আরেকটা নাম হলো গিয়ে ভাই তৎপুরুষ, তৎপুরুষ। এটার আরেকটা নাম পাবেন ভাই দ্বিগু। এছাড়া আরো একটা জিনিস আমি একটু শিখাই ফেলি, যেহেতু বলছি, তার নাম হইল গিয়ে আপনার প্রাদি সমাস। এই চারটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, পরপদের অর্থের প্রাধান্য পায়। এবার একটু প্রথম দিকে একটু বুঝি দেখেন। আমি বললাম দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, কথাটার অর্থ হলো গিয়া পূর্বপদ পরপদ দুইটা পদই থাকে, দ্যাটস ওয়াই এটা পূর্বপদ, মানে উভয় পদ, ডাউট শেষ। বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কোন পদের অর্থের প্রাধান্য পায় না, দ্যাট ইজ ওয়াই এটা তৃতীয় পদ প্রধান সমাস। পরীক্ষায় যদি কোশ্চেন আসে দ্বন্দ্ব সমাসের বিপরীত কি, উত্তর হবে বহুব্রীহি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কি, উত্তর দ্বন্দ্ব, বলতে পারবো। তারপর বললাম
অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থে প্রাধান্য পায়, আর এই বাকি 4টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। দ্যাট মিনস আমি কইতে পারি অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস হলো 4টা। আবার কথাটা যদি ঘুরে কইলে কি হইব, কর্মধারয় সমাসের বিপরীত সমাস অব্যয়ীভাব বলা যায়, তৎপুরুষের বিপরীত অব্যয়ীভাব বলা যায়, দ্বিগুর বিপরীত অব্যয়ীভাব বলতে পারবো, প্রাদি সমাসের বিপরীত অব্যয়ীভাব বলতে পারবো। আমি যে এই কথাগুলো কইলাম কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। হ্যাঁ স্যার। কোনো ডাউট নাই। যদি ডাউট না থাকে, প্রথম সমাস তার নাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি ভাই? সংজ্ঞা একটাই, আমরা বলি উভয় পদ প্রধান সমাস। দ্যাট মিনস দুইটা পদের অর্থেই প্রাধান্য পায়, দ্যাটস এটা দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যে আর একটা জিনিস আমরা লিখব, ব্যাস বাক্যে এবং ও আর এই অব্যয় থাকে। তাহলে একটু খেয়াল করে দে ভাই, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য অব্যয় থাকে কয়টা ভাই? এবং ও আর, এই 3টা অব্যয় থাকবে, এবং পূর্বপদ পরপদ দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাবে। দ্যাট ইজ আমি লিখছি উভয় পদ প্রধান সমাস। এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস, এবং এটা দ্বন্দ্ব সমাসের একটা সংজ্ঞা। এক্সাম্পল কি? আমি যদি বলি ভাই এখানে মা ও বাপ ইকুয়াল টু কি হয় ভাই? মা বাপ। একটা জিনিস দেখেন তো, মা কি পদ? পূর্বপদ। বাপ কি পদ? পরপদ। দুইটা পদে এইখানে আছে কিনা? উত্তর আছে। ব্যাস বাক্যে এবং ও আর অব্যয় থাকবে, সেই অব্যয় কি এখানে পাইছে কিনা? জি স্যার, পাইছি। তাহলে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। যদি ডাউট না থাকে, আপনার লেকচার শিটে একটু খেয়াল করেন সবাই, প্রত্যেকে 42 নাম্বার পেজে একটু বইয়ে যাবেন। 42 নাম্বার পেজ ভিতরে দেখেন তো ভাই, ডান পাশে উপরে লেখা আছে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। এটা যদি পান, এখানে টোটাল প্রকারভেদ আছে ভাই 15-16টা। এতগুলো প্রকারভেদ আমার পড়া লাগবে না, এতগুলো প্রকারভেদ থেকে আমার পরীক্ষা আসবেও না। তাহলে আমার কোন প্রকারভেদ গুলো পড়া দরকার, কোনগুলো থেকে পরীক্ষা আসে, সেইটা একটু আমরা দেখি, চলেন। যেমন আপনি প্রথমটা দিবেন, বিরোধার্থক দ্বন্দ্ব বলে কিছু একটা পাইছেন, 2 নাম্বারটা টিক দেন। জি স্যার। বিরোধার্থক দ্বন্দ্ব। তারপর 3 নাম্বারটা আছে বিপরীতার্থক দ্বন্দ্ব, টিক দেন। দিয়েছি। দিছেন। তারপর আপনি সমার্থক দ্বন্দ্ব 6 নাম্বারটা টিক দেন। তারপর একটা 7 নাম্বারটা আছে প্রায় সমার্থক, এটাও টিক দিবেন। এরপরে এইখানে আর তেমন কিছু নাই, নিচে দেখেন বহুপদী দ্বন্দ্ব নামক একটা কথা লেখা আছে, টিক দেন। বহুপদী দ্বন্দ্বের পর একশেষ দ্বন্দ্ব নামক একটা কথা আছে, টিক দেন। জি স্যার। দিছেন। এবং লাস্টে অলুক দ্বন্দ্ব বলে একটা দ্বন্দ্ব পাইছেন কিনা দেখেন তো ভাই, পাইছি এটাও স্যার। ঠিক দেন। আচ্ছা, মিলনার্থক দ্বন্দ্বটা একটু টিক দিয়ে রাখেন, কারণ এটা একটু লাগবে। তাহলে টোটাল টিক দিছেন কয়টা দেখেন তো ভাই, আমি যদি ভুল না করি 8টা। 8টা সমাস টিক দিছেন, 8টা দিচ্ছেন না? আচ্ছা, এবার মিলনার্থক দ্বন্দ্ব কারে বলে খেয়াল করেন। পূর্বপদের সাথে পরপদের একটা মিল হবে, যেমন একটু আগে লিখলাম মা ও বাপ, মায়ের সাথে মিল হয় বাপের। তাহলে আমি যদি বলি ভাই ও ভাবি, ভাইয়ের সাথে মিল হবে ভাবির। দাদা ও দাদি, দাদার সাথে মিল হবে দাদির। এটা আমরা সবাই বুঝতে পারছি। ফ্যাক্টরিয়াল আপনার লেকচার শিট বা বইয়ের দেখেন তো একটা জায়গায় একশেষ দ্বন্দ্ব বলে কিছু পাইছেন কিনা? একশেষ দ্বন্দ্ব বলে কিছু পাইছেন জি কিনা? স্যার, পাইছি স্যার। ওইখানে এরকম একটা শব্দ পাইছেন কিনা, জায়াপতি ইকুয়াল টু দম্পতি লেখা আছে কিনা? জি স্যার। জায়া মানে হইলো কি জানেন ভাই, বউ। আর পতি মানে কি ভাই? জামাই। একটু আমারে জামাই। কম তো ভাই, জামাইয়ের লগে কি বউয়ের মিল হয় না? জি স্যার। তাহলে জামাইয়ের লগে যদি বউর মিল, এটা কি মিলনার্থক দ্বন্দ্ব হওয়া উচিত না? জি স্যার। জি স্যার, মিলনার্থক দ্বন্দ্ব বলা উচিত। 100% দম্পতিটা মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে আপনাকে পরীক্ষায় যদি কোশ্চেন করে দম্পতি কোন দ্বন্দ্ব, উত্তর হবে মিলনার্থক। উত্তর হবে মিলনার্থক। বাট অপশনে যদি কোনো জায়গায় মিলনার্থক না পান, তাহলে উত্তর দিবেন একশেষ। তাহলে একশেষ উত্তর কখন করবো ভাই? যখন অপশনে মিলনার্থক পামু না তখন। আর অপশনে যদি মিলনার্থক একশেষ দুইটাই থাকে, 100% চোখ বুঝে এটার উত্তর কি হবে ভাই? মিলনার্থক। বুঝাইতে পারছি কিনা ভাইয়া সবাইকে? জি স্যার। বুঝাইতে পারছি। এরপর চলে গিয়া বিপরীতার্থক দ্বন্দ্ব। ভাই বিপরীতার্থক মানে কি? একটা আর একটা বিপরীত শব্দ দিয়ে যেটা হয়। আমি যদি বলি আয়, তাহলে এটার বিপরীত কি ভাইয়া? ব্যয়। তাহলে আয় ও ব্যয় ইকুয়াল টু কি? আয় ব্যয়। জমা ব্যয়। খরচ ইকুয়াল টু কি হবে ভাইয়া? জমা খরচ। তো এই যে বিপরীত শব্দ দিয়ে যে দ্বন্দ্বটা হবে, তাকে আমরা বলি বিপরীতার্থক দ্বন্দ্ব। এটা কি বোঝার কিছু আছে? নাই। এরপরে যেটা পাবেন বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্বে
একটা আর একটার সাথে বিরোধপূর্ণ সম্পর্ক বোঝায়। বিরোধপূর্ণ সম্পর্ক বুঝাইলে এটাকে আমরা বলি বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন আমরা বলি দাও কুমড়া, এই দাও কুমড়া ইকুয়াল টু কি হয় ভাই? দা কুমড়া। দ্যাট মিনস দা দিয়ে কুমড়া কাটে, একটার সাথে আরেকটা বিরোধপূর্ণ সম্পর্ক। আর জি হলো স্যার। বাংলা সিনেমায় দেখবেন সাপ আর বেজি মারামারি করেন, এই যে মামা, এটা কয় কি সাপ, এই সাপ মামা বেজি মামা এরা দুজন মারামারি করে। বাংলা সিনেমা যদি দেখেন, এই সিনেমা দেখলে আপনার অনেক ভালো লাগবে, কমেডির শেষ নাই। দেখবেন বাংলা সিনেমায় মৌসুমী কোন একটা জঙ্গলে পাখি শিকার করতে গেছে, এই পাখি শিকার করতে যাওয়ার পর এই মামার লগে দেখা হইছে, বুঝতে পারছেন? তাই এই মামার লগে দেখা হওয়ার পর মামা তো তারে কামড় দিব, এর লাগে মামা এর খুঁজতেছে, আর সে গেছে পাখি শিকার করতে। মৌসুমী সাপ দেখে বলতেছে বাঁচাও বাঁচাও, এই কথা দিচ্ছে একটা দৌড়, আর সাপ মামাও এরকম করে দৌড় দিয়ে তার একটা চুমা দিয়ে দিচ্ছে। যখন সাপ মামা এরকম করে যে তাকে একটা চুমা দিয়ে দিল, তার সাপে কি করলো? সাপের কামড় পড়ে গেল। দেখবেন ঠিক ওই সময় অমর সিনী দৌড় দিয়ে আসছে, অমর সিনী দৌড় দিয়ে আইসা দেখবেন মৌসুমীর পায়ে যেখানে সাপে কামড় দিচ্ছে ওইখান থেকে চুষে চুষে বিষ বের করে ফেলবে, তারপর মৌসুমী সুস্থ হয়ে যাবে। বাট আমার কথা হইলো, আমি রকেট সায়েন্স এখনো বুঝি না যে চুষলে যদি বিষ বের হয়ে যায় মানুষ সুস্থ হয়ে যায়, এই যে চুষার পর বিষটা যে অমর শ্রেণীর মুখে গেল, এইবারে মরলো না কিল্লিগা, আমি এই রকেট সায়েন্স কখনো বুঝি না। বাংলা সিনেমা দেখি, আর যতই দেখি ততই অবাক হই, বুঝতে পারছেন? এবং বাংলা সিনেমার জি আগের স্যার। কালে যদি সিনেমাগুলো দেখেন, তার ডান্স যদি দেখেন, এই ডান্স দেখলে আপনার মোটামুটি আর হাসা লাগবে না, এমনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এগুলো হলো ডান্স। জি স্যার, আমার একমত। আমার তো যদি ক্যামেরাটা নিচে থাকতো তাহলে আমি আরো কয়েকটা ডান্স দেখাইতাম। ওই দেখবেন নায়িকা দেখান পা স্যার। উঠায় দেয়, নায়িকা উঠায় দেয়, না কি করে নায়িকা পা উঠায় দেয় নায়কের হাতে, তারপর আবার পিছনে জি টানে স্যার। দৌড়ায়, কি সুন্দর ডান্স, বুঝতে পারছেন? আবার এই দুই হাতে এরকম হাত দিয়া এরকম করে সিনা লড়ায়, এটাও একটা ডান্স, বুঝতে পারছেন? ছোটবেলা আমরা পিটি করতাম স্কুলে এইরকম, বুঝতে পারছেন? এটাও একটা ডান্স। তাহলে দেখেন ডান্সের কোনো প্রকারভেদ নাই, বাংলা সিনেমা এগুলো দেখা যায়, আপনি দেখলে দেখতে পাবেন, সমস্যা নাই। শাবানা, জসিম, এদের ছবিতে এরকম। আবার দেখবেন বাংলা সিনেমায় সবচেয়ে বেশি লটারি দিচ্ছে কে? জসিম। বাংলা জসিম, সিনেমায় সেলাইয়ের কাজ করতে করতে কোটিপতি হয়েছে কে? শাবানা, শাবানা, বুঝতে পারছেন? আর বাংলা সিনেমা স্যার। হার্ট অ্যাটাক, একজন ব্যক্তি সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে, আনোয়ার। আনোয়ার সাহেব। আনোয়ার, বুঝতে পারছেন? সেকা খাওয়া পাবলিক একজনই, বাপ্পারাজ। বাপ্পারাজ। যাক, ভালো লাগছে আপনারা বাংলা সিনেমা দেখেন, আমার ভালো লাগছে। এবার আসেন, আমার কথা হইলো, এই যে মামার লগে যে একটা সম্পর্ক আছে, এটা হলো কি ভাই সাপ আর বেজি সম্পর্ক, এটাকে আমরা বলি ওহি নকুল। ওহি ও অভিনকুল, নকুল ইকুয়াল টু কি পাই ভাই? ওহি নকুল। এই যে ওহি নকুল ইকুয়াল টু ওহি নকুল, আর একটা পাবেন, এটাকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব। আমার একটু কম তো ভাই, এই যে স্বর্গ ও নরক, এটা কি বিপরীত নাকি বিরোধার্থক বলেন তো ভাই? বিরোধার্থক। বিরোধার্থক বাকিরা? এটা। স্বর্গ নরক, এটা বিপরীত না ভাই বিরোধার্থক? স্যার, বিপরীত। এটা স্যার বিরোধার্থক, পদার্থক। এটা বিরোধার্থক আমরা না আসলে। স্বাভাবিক চিন্তা করলে এটা বিপরীত বোঝায়, বাট এটা হলো বিরোধার্থক। কেন জানেন? স্বর্গ হইলো শান্তির জায়গা, ওইখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। আর নরক হইলো মারামারি কাটাকাটির জায়গা, আপনি ওইখানে যাওয়ার পরে দেখবেন আপনারা দুইজন ডাকতেছে, আহো ভাতিজা আহো। কারণ আপনি ওখানে যাওয়ার পর আপনি জীবনে যত আকাম কুকাম করছেন এই পৃথিবীতে, সেগুলোর হিসাব নিবে, আপনাকে চিপাই নিয়া উদাম কেলান কেলাইব। দ্যাট মিনস স্বর্গ শান্তির জায়গা, আর একটা হলো মারামারি কাটাকাটির জায়গা, একটার সাথে একটা বিরোধ সম্পর্ক, দ্যাট ইজ স্বর্গ নরক বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে অহিনুকুল স্বর্গ নরক এগুলোর বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব। এই দুইটা এত সুন্দর করে লিখে দেওয়ার কারণ কি জানেন? যদি দ্বন্দ্ব থেকে কোশ্চেন করে এই দুইটা থেকে মারার পসিবিলিটি আছে, এই জন্য বললাম। স্যার সাপে নেই বললে সেটা কোনটা স্যার? অহিনকুল, এটাই একটাই হ্যাঁ, সেটা? ওইটাই ওইটাই ওইটাই। অহিনুকুল আর সাপিন নেউল ওই একই কথা ভাইয়া, ওইটাই। নেউলে মানে তো স্যার বেজি, তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ, আর সাপই তো সাপ। না, সাপ তো সাপ, তাহলে এখানে স্যার ওহি নকুল শব্দ অর্থ কি বেজি? হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, এই তো সব বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তাহলে আমরা পড়লাম কি দ্বন্দ্ব ভাই? মিলনার্থক। পড়লাম কি? বিপরীতার্থক। পড়লাম কি? বিরোধার্থক। এরপর আমরা পড়বো সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব মানে কি ভাই? সমার্থক শব্দ দিয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলি। আমরা যদি বলি হাট ও বাজার ইকুয়াল টু কি হবে ভাইয়া? হাট বাজার, হাটও যেটা বাজারও এটা একই কথা। আমি যদি বলি ভাই ঘর ও বাড়ি, ঘরও যেটা বাড়ি ওইটা একই কথা, এটা হলো সমার্থক দ্বন্দ্ব বলে। সমার্থক অর্থাৎ দ্বন্দ্ব। সমার্থক শব্দ দিয়ে যেটা হয়। আরেকটা আপনি এখানে পাবেন ভাই প্রায় সমার্থক, সমার্থক না বাট আমরা কই। যেমন বাসায় মেয়েরা এই কাজগুলো করেন, মা আপনাদেরকে বলে না কাপড় চোপড় গুলো গুছাও, ভাই কাপড় বইলা শব্দ আছে, চোপড় বইলা তো কিছু নাই, কিন্তু আমরা চোপড় বইলা শব্দগুলো ব্যবহার করি। তাহলে কাপড় ও চোপড় ইকুয়াল টু কি হইছে ভাই? কাপড় চোপড়। এটাকে বলা হয় প্রায় সমার্থক দ্বন্দ্ব। আপনি আরো পাবেন, কি পাবেন ভাই?
পোকা ও মাকড় ইকুয়াল টু কি হয় ভাই? পোকা মাকড়। বাসায় অতিথি আসলে আমরা বলি না চাটা থাকলে কিছু দাও, চা ও টা ইকুয়াল টু কি হয় ভাই? চাটা। এগুলোকে বলা ছল হয় ছাতুরি। প্রায় সমার্থক। বুঝাইতে পারছি কিনা ভাইয়া? জি স্যার, ছল ছাতুরি ব্যাস। বুঝাইতে পারছি কিনা? জি। যদি এই পর্যন্ত বুঝাইতে পারি, এবার আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো গিয়ে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব মানে কি ভাইয়া? তিনটা চারটা শব্দ মিলে যে দ্বন্দ্ব হয় তাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলি। যেমন আমরা এরকম বলি না, সাহেব, বিবি ও গোলাম। তাহলে সাহেব, বিবি ও গোলাম ইকুয়াল টু কি হয় ভাই? ইকুয়াল টু হবে ভাই সাহেব, বিবি, গোলাম। তাহলে সাহেব, বিবি, গোলাম ইকুয়াল টু কি ভাই? সাহেব, বিবি ও গোলাম ইকুয়াল টু সাহেব, বিবি, গোলাম। মাঝখানে ও বাদ গেছে। এরকম যদি বলি রাজা, রানী ও বাদশা ইকুয়াল টু রাজা, রানী, বাদশা। টক, ঝাল ও মিষ্টি ইকুয়াল টু কি হবে ভাই? টক, ঝাল, মিষ্টি। ইট, পাথর ও বালি ইকুয়াল টু কি হবে ভাই? ইট, পাথর, বালি। এগুলাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। বুঝাইতে পারছি কিনা ভাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। বুঝতে পারছেন? একশেষ দ্বন্দ্ব আমি এখন বুঝামু না, যখন নিত্য সমাস বুঝামু তখন বুঝাবো না, এখনই কয়ে দিই। যেমন একটা পাবেন, তুমি, আমি ও সে ইকুয়াল টু কি ভাই? তুমি, আমি, আমরা। সে। অথবা আমি, তুমি ও সে ইকুয়াল টু কি ভাই? আমরা। গ্রুপের একই কথা। ফ্যাক্ট হলো এই আমরা নিয়ে আস। এই আমরা কি সমাস? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আপনার একটা আছে হায়াত মাহমুদ, এই দুই ভদ্রলোকের মধ্যে আমরা হইল গিয়া ভাই একশেষ দ্বন্দ্ব। দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব ওনাদের দুইজনের মতে। বাট আমরা যে আগে 9-10 বইটা পড়ছি, 2012 সালের টেক্সট বা কারিকুলামে, যেটা ফেরত যাব বা যেটা যাবে স্যার, জানুয়ারিতে একটা থেকে, নয়েজ আসতেছে স্যার। কেউ একজন আপনাদের মাইক এ মানে ইয়ে করা আছে, তিনি তার ওইখান থেকে আসতেছে। স্যার, দয়া করে এ যার এটা আছে সে একটু খেয়াল করেন। এ নামে কে একজন আছে স্যার, আমার এখান আচ্ছা, থেকে এ আসতেছে। এ নামক যে ভাইয়া আছেন, সে ভাইয়া একটু মাইকটা একটু মিউট করে দিয়েন। আচ্ছা, এবারে করছে, থ্যাংক ইউ। এবার দেখেন, এই যে আমরা, এই আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হয়েছে ভাই, কাজ হয়েছে, ভাইকে চলে ইয়ে করছে। এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং হায়াত মাহমুদের মধ্যে আমরা হইল একশেষ দ্বন্দ্ব। বাট নবম দশম শ্রেণীর যে বইটা 2012 সালের কারিকুলামে ছিল, সেই বইয়ে আমরা হইল গিয়ে ভাই নিত্য সমাস। এখন আপনারা যদি প্রশ্ন করে যে আমরা কোন সমাস, এটা কি একশেষ দ্বন্দ্ব না নিত্য, আপনি উত্তর করবেন চোখ বুইজা নিত্য সমাস। অপশনে যদি নিত্য না থাকে, অনলি মাত্র সেই ক্ষেত্রে উত্তর করবেন একশেষ দ্বন্দ্ব। তাহলে আমরা কোন সমাস? উত্তর হলো নিত্য সমাস। যদি অপশনে নিত্য থাকে তাহলে উত্তর হবে একশেষ দ্বন্দ্ব। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি স্যার। ওকে। যদি বুঝাইতে পারি, একটা দ্বন্দ্ব আছে, নাম হলো অলুক দ্বন্দ্ব। এই অলুক কথাটার, সবাই একটু মনোযোগ দিবেন, অলুক কথাটার অর্থ হইল যে দ্বন্দ্ব সমাস থেকে বিভক্তি লোপ পায় না। শুধু দ্বন্দ্ব না, অলুক আছে তিনটা। একটা হলো অলুক দ্বন্দ্ব, একটা হলো অলুক তৎপুরুষ, একটা হলো অলুক বহুব্রীহি। অলুক কথাটার অর্থ হইল কি ভাই? বিভক্তি লোপ পাবে না। যদি কোনো জায়গা থেকে বিভক্তি লোপ না পায়, তখন তার নাম হইল অলুক। আর এই অলুকটা যদি দ্বন্দ্ব হয় তার নাম হবে অলুক দ্বন্দ্ব। আর এই অলুকটা যদি তৎপুরুষ হয় তার নাম হবে অলুক তৎপুরুষ। অলুকটা যদি বহুব্রীহি হয় তার নাম হবে অলুক বহুব্রীহি। এখন আসছেন, আমি বললাম দুধে ও ভাতে ইকুয়াল টু কি বললাম ভাই? দুধে ভাতে। দেখেন, আমরা জানি বিভক্তি দুই প্রকার, একটা শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি হলো 7 প্রকার। এই 7 প্রকারের ভিতরে এই জায়গাও আছে এই নামক একটা বিভক্তি আছে, যেটাকে বলা হয় সপ্তমী বিভক্তি। দেখেন, ব্যাস বাক্যে দুইটা জায়গায় বিভক্তিটা আছে। সমস্ত পদে যে বিভক্তিটা না লোপ পায় নাই, এই যে বিভক্তিটা লোপ পায় নাই, লোপ না পাওয়ার কারণে এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝেছি। আর একটা যদি বলি ভাই, দেখেন, মায়ে ও জিয়ে ইকুয়াল টু কি হবে ভাই? মায়ে জিয়ে। ভাই বিভক্তি কি লোপ পাইছে? দুইটা জি জায়গায় দেখেন বিভক্তি জি আছে, জি এ নামক, এইখানেও বিভক্তিটা রয়ে গেছে। অর্থাৎ অলুক কথাটার অর্থ হলো বিভক্তি লোপ পাবে না। দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি লোপ না পায়, তার নাম হয় অলুক দ্বন্দ্ব। আমি মনে করি বুঝাইতে পারছি, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। জি স্যার। যদি প্রবলেম না হয়, তাহলে পুরো দ্বন্দ্ব সমাসটাই আমি বুঝাই লাইছি আপনারে। আমি দ্বন্দ্ব সমাস বুঝাইছি কি? উভয় পদ প্রধান সমাস, ব্যাস বাক্যে এবং, ও, আর, এই তিনটা অব্যয় থাকবে।
প্রকারভেদ আছে অনেকগুলো, পড়াইছি 8টা। মিলনার্থক দ্বন্দ্ব দুইটা পদের সাথে মিল হবে, বিরোধার্থক দ্বন্দ্ব আলাদা মানে বিরোধ বুঝাবে, বিপরীতার্থক একটার একটার বিপরীত, সমার্থক মানে দুইটাই সমার্থক শব্দ, প্রায় সমার্থক সমার্থক না কিন্তু সমার্থকের কাছাকাছি, একশেষ দ্বন্দ্ব নিয়েও বুঝাই দিছি, অলুক মানে বিভক্তি লোপ পায় না, আর একটা বলছি বহুপদী মানে কি 3টা 4টা শব্দ মিলা যে দ্বন্দ্ব হয়। বাকি যেগুলো আছে বাসায় রিডিং পড়লে পারবেন, ওগুলো থেকে পরীক্ষায় আসে না, তারপর বাসায় একটু রিডিং পড়ে নিন, পড়ে রাখতে তো সমস্যা নেই, সহজ জিনিস একটু চোখ বুলাইলেন। দ্বন্দ্ব সমাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে ভাই? না স্যার। না স্যার। নাই। আজকে কি পেট্রো বাংলার এক্সাম দিচ্ছেন নাকি আজকে কেউ? আপনাদের এখানে কেউ পেট্রো বাংলার এক্সাম দিছিলেন? কেউ দেন নাই? আচ্ছা ঠিক আছে, কেউ দেয় নাই, সমস্যা নাই। একটু খেয়াল করেন তো আপনাদের লেকচার শিটে পৃষ্ঠা নাম্বার 42-এ কর্মধারায় সমাস বলে কিছু পাইছেন কিনা? জি স্যার। জি স্যার। মোস্ট ইম্পর্টেন্ট সমাস, দুটো স্টার মার্ক দিয়ে রাখেন। রিসেন্ট আপনার যতগুলো চাকরির পরীক্ষা আছে, সরকারি চাকরি বা অন্যান্য চাকরির পরীক্ষায় এই কর্মধারায় সমাস কেমন জানি তাদের প্রিয় মানে একটা জায়গা হয়ে গেছে, এখান থেকে উঠায় দিয়ে দেয়, কারণ হুবহু উঠায় দেয়, কোনো চেঞ্জ করে না, কোনো ডিফিকাল্টও দেয় না, হুবহু ওই জায়গায় দেয়। ঠিক দিছি রে ভাই? দিচ্ছেন? জি আসেন, যদি ঠিক দেন এবার আসেন আমি একটু সংজ্ঞা লিখি, সংজ্ঞাটা একটু স্ক্রিনশট মেরে রেখেন, এক এক জায়গায় সংজ্ঞা এক এক রকম, আমারটা একটু অন্যরকম। আমি লিখলাম পূর্বপদ ও পরপদে বিশেষ্য বা বিশেষণ মিলে, বিশেষ্য বা বিশেষণ মিলে বিশেষ্য বা বিশেষণ মিলে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে। এই কর্মধারায় সমাস টোটাল 4 প্রকার, বাট আপনার লেকচার শিটের দিকে তাকান তো দেওয়া আছে 5 প্রকার, আছে কিনা? কর্মধারায় সমাস 4 প্রকার, বাট আপনার এখানে দেওয়া আছে 5 প্রকার, পাইছেন কিনা? স্যার এখানে 5 প্রকার দেওয়া 5 প্রকার আছে না? 5 প্রকার ভিতরে দ্বিগু কর্মধারায় সমাস নামক একটা কর্মধারা আছে কিনা দেখেন তো ভাই, জি স্যার 5 নাম্বারটা কাইটা দেন। দ্বিগু কর্মধারা নামক কোনো কর্মধারায় নাই, কাইটা দেন। কাটছি? জি আচ্ছা, স্যার এটা কেটে নতুন বই ফেলছি অনুসারে ছিল, আমরা পুরাতন বই অনুসারে পড়ছি, দ্যাট মিন্স নাই। তাহলে কর্মধারায় সমাস 4 প্রকার, বাট আরেকটা কর্মধারা আমরা দেখতে পাই, তাকে আমরা বলি সাধারণ কর্মধারায়। এই সাধারণ কর্মধারায় যেভাবে আছে ওটা ওইভাবেই পড়তে হয়। যেমন এটা পড়ার আগে আরেকটা জিনিস খেয়াল করি, এই কর্মধারায় সমাসে যে বা যিনি, এই যে বা যিনি এই অব্যয়গুলো ব্যবহার করতে পারা যায়। এক্সাম্পল কি দিচ্ছি একটু পরে। পূর্বপদ ও পরপদে বিশেষ্য বা বিশেষণ মিলে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে। এই কথাটার অর্থ হলো পূর্বপদের বা পরপদে দুইটাই বিশেষ্য হইতে পারে, পূর্বপদ বা পরপদে দুইটা বিশেষণ হইতে পারে। দ্যাট মিনস বিশেষ্য বিশেষণ মিলে যে সমাসটা হবে তার নাম হবে কর্মধারায় সমাস। এটা হলো সংজ্ঞা। আর ব্যাস বাক্যে যে বা যিনি এই অব্যয় থাকবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। আর কর্মধারায় সমাস বেসিক্যালি 4 প্রকার, বাট অনেকে বলে থাকে 5 প্রকার। এই 5 প্রকার ভিতরে একটা কর্মধারায় পাওয়া যায় যার নাম হলো সাধারণ কর্মধারায়। এখন এই সাধারণ কর্মধারায় গুলো কি স্বাভাবিকভাবে পড়তে হয়। যেমন আমরা বলি যিনি জজ তিনি সাহেব ইকুয়াল টু কি হবে ভাই? জজ সাহেব জজ সাহেব। যা কাঁচা তাই মিঠা ইকুয়াল টু কি হবে ভাই? কাঁচা মিঠা। কাঁচা মিঠা আগে আসা পরে যাওয়া ইকুয়াল টু কি হবে ভাই? আসা যাওয়া। আবার আমরা এরকম বলি যিনি বোকা তিনি চৌধুরী ইকুয়াল টু কি হবে ভাই? বোকা চৌধুরী। ভেরি গুড, বোকা চৌধুরী। আবার বোকা উল্টা পাল্টা কিছু বললেন না। সেদিন মিরপুর 10-এ পড়াইতেছিলাম, বলছিলাম যে যিনি বোকা তিনি চৌধুরী, এক ভদ্রমহিলা উল্টাটা বলে ফেলছেন, সবাই হাসাহাসি শুরু করে দিচ্ছেন। এই জন্য আর কি বললাম, হ্যাঁ লাস্টে চন্দ্র আপনারা বলে আবার দিছে। উল্টা পাল্টা বললেন না। তাহলে যিনি বোকা তিনি চৌধুরী, বোকা চৌধুরী, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, আগে আসা পরে যাওয়া, আসা যাওয়া, এগুলোকে বলা হয় সাধারণ কর্মধারায়। এগুলো বলে সাধারণ কর্মধারায়, এগুলো এইভাবেই পড়বেন। এইবার আসেন প্রকারভেদের ভিতরে যদি যাই, প্রকারভেদের ভিতরে গেলে আপনার লেকচার শিটে প্রথমেই দেখেন তো ভাই মধ্যপদলোপী কর্মধারায় বলে কিছু পাইছেন কিনা? জি স্যার। পাইছেন? এই জি স্যার পাইছি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের মূল বৈশিষ্ট্য হলো ব্যাস বাক্যের মাঝখানের অংশ লোপ পাবে, এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায়। এটা সংজ্ঞা লেখাইলাম না, লেকচার শিটে যেই কটা এক্সাম্পল আছে এই কটার বাইরে আসবে না। চলেন একবার পড়ে লাই।
সবাই দেখে দেখেই একবার আমরা সবাই কি করি, পড়ে ফেলি মধ্যপদলোপী কর্মধারা এটা, যেখানে আছে 1 নাম্বার দিয়ে পৃষ্ঠা নাম্বার লগিয়া 43-এ কি আছে দেখেন। সিংহ চিহ্নিত আসন, আমি বলবো আপনারা আমার সাথে বলেন, তাহলে আপনাদের একবার পড়া হয়ে যাবে। সিংহ চিহ্নিত আসন ইকাল টু সিংহাসন, ফল মিশ্রিত অন্ন ইকাল টু পলান্ন, ভাই কল্যাণী ফোঁটা, ভাইফোঁটা, মৌ ভাইফোঁটা, আশ্রিত মাছি, মৌমাছি, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ভিক্ষালব্ধ অন্ন, ভিক্ষান্ন, 1 অধিক 10, একাদশ, বাষ্পচালিত যান, বাষ্পযান, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর, স্বর্ণাক্ষর, জল রাখার পাত্র, জলপাত্র, বর অনুগমনকারী যাত্রী। ভরযাত্রী, এখানে আরো কিছু আছে, সাহিত্য সভা, স্মৃতিসৌধ, বিজয় পতাকা, ছায়াতরু, নারী দিবস, সিংহদ্বার, করি, সবগুলাই মধ্যপদলোপী কর্মধারায়। আমি আরেকটু বলে নিই, মাঝে মাঝে কিছু সমাস দুইটা জায়গায় পাইতে পারেন, একই সমাস দুইটা জায়গায় হইতে পারে বা 3টা জায়গায় হইতে পারে, বাট ধারণ করছে আলাদা। বাট ব্যাস বাক্য বা সমস্ত পদের দিকে তাকাইলে বোঝার উপায় নাই যে এটা এই সমাস, বাট একই সমাস 2টা বা 3টা জায়গায় ব্যবহৃত হইতে পারে। এরকম এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দেব, সবাই একটু ওয়েট করলেই পাবেন, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। তাহলে এই যে মধ্যপদলোপী পড়লাম, মাঝখানের অংশটা লোপ পাইছে, মধ্যপদলোপী। আর একই সমাস কয়েকটা জায়গায় পেতে পারেন, এরকম এক্সাম্পল আছে, যেমন বেহায়া নামক একটা সমাস, এটা পাবেন। এই বেহায়া সমাসটা কোনো জায়গায় তৎপুরুষ, কোনো জায়গায় বহুব্রী, কোনো জায়গায় আবার অব্যয়ীভাব। কেমনে কি হইছে সবই পড়ামো, সবই বুঝামো, বুঝবেন, তখনই বুঝতে পারবেন যে একটা সমাস দুইটা জায়গায় ব্যবহৃত হতে পারে। যেমন একটু আগে একটা পড়াইছিলাম, তুমি আমি ও সে ইকুয়াল টু আমরা, নিত্য সমাসও হয়, একশেষ দ্বন্দ্ব হয়। সবচেয়ে অ্যাকুরেট হলো নিত্য সমাস, অপশনে নিত্য না থাকলে উত্তর করতে বলছি একশেষ। প্রমাণ একবার পাইছেন, প্রমাণ আবারও পাবেন, টেনশন নাই। এবার আসেন, আমি যেটা লিখবো সূত্রটা আপনারা স্ক্রিনশট নিবেন, আর নাহলে আমার সাথে লিখবেন, এটা বেশি ইম্পর্টেন্ট। সূত্রটা হলো উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় কি আছে দেখেন, বিশেষ্য প্লাস ন্যায় অথবা মত প্লাস বিশেষণ ইকুয়াল টু উপমান, ব্র্যাকেটে লিখবেন বাস্তব। অর্থাৎ উপমান কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো পূর্বপদে একটা বিশেষ্য থাকবে, মাঝখানে ন্যায় বা মত থাকবে, প্লাস এইখানে বিশেষণ থাকবে। আউটপুটে যেটা পাবো সেটা হবে উপমান, ব্র্যাকেটে লিখছি বাস্তব। সবসময় মনে রাখবেন, উপমান কর্মধারায় বাস্তব হয়, অবাস্তব হয় না। এক্সাম্পল কিরকম, যেমন আমরা যদি এখানে বলি রক্তের ন্যায় অথবা মত লাল, এটাকে আমরা বলি রক্ত লাল। তাহলে এই যে রক্তের ন্যায়, রক্ত একটা বিশেষ্য, আমি একটু বিশেষ্য বিশেষণ চিনাই, 3 নাম্বার লেকচারে পড়ার কথা বা পড়াইছি, আমি নিজেই মনে হয় পড়াইছি। কোনো কিছুর নামকে আমরা বলি বিশেষ্য। বিশেষ্য সর্বনাম ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করলে তাকে বলা হয় বিশেষণ, আমি পড়াইছি আপনাদের। এই যে রক্ত একটা নাম বুঝেছি, এটা একটা বিশেষ্য, লাল একটা অবস্থা বুঝেছি, এটা একটা বিশেষণ, ন্যায় বা মতো মাঝখানে থাকবে আছে। আউটপুটে পাইছি রক্ত লাল। আমার লগে একটু বলেন তো ভাই, রক্তের রং কি লাল হয় না অন্য কিছু হয়? লাল হয়, লালই হয়েছে, তার মানে কি বাস্তব না অবাস্তব? বাস্তব, বাস্তব, তাহলে সকল বাস্তবটা কি হবে ভাই? উপমান। সকল বাস্তব কি হবে? উপমান। উপমান, আর এই যে আমার এইখানে উপমান লেখা, লেকচার শিটে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনি উপমানের আরো কয়েকটা এক্সাম্পল যেটা আছে ওটা পড়বেন। এবং এটা পড়ার আগে এখানে 2টা কথা পাবেন, উপমান যার সঙ্গে তুলনা করা হয়, আর উপমা যাকে তুলনা করা হয়, এরকম কিছু পাবেন। কথাগুলো একটু রিডিং পড়বেন, মুখস্থ করবেন না। উপমান উপমিত লেখা লেকচার শিটে যতগুলা কথা আছে সবগুলা পড়বেন, মুখস্থ করার দরকার নেই, যার জানার জন্য জানবেন। আর আমি যেটা বলছি এইটা মনে রাখবেন, বিশেষ্য প্লাস মাঝখানে ন্যায় বা মতো প্লাস বিশেষণ, আউটপুটে যেটা পাবো তার নাম হলো উপমান। উপমান মানে কি ভাই? বাস্তব। উপমান বাস্তব। এই রক্ত একটা বিশেষ্য, মাঝখানে ন্যায় বা মতো আছে, লাল একটা বিশেষণ, আউটপুটে পাইছি রক্ত লাল, রক্তের রং লাল হয়, এটা বাস্তব, এটা উপমান। এক্সাম্পল লেকচার শিটে আরো অনেকগুলো দেওয়া আছে, বাসায় পড়বো, নিজে না বুঝলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। এরপরে উপমানের পরে আপনি যেটা পাবেন তার নাম হলো উপমিত। প্রমিত, বিশেষ্য প্লাস ন্যায় অথবা মত প্লাস বিশেষ্য ইকুয়াল টু ভাই উপমিত, অথবা মানে অর বিশেষ্য প্লাস বিশেষ্য প্লাস ন্যায় অথবা মত ইকুয়াল টু
উপমিত, ব্র্যাকেটে লিখছি কি ভাই? অবাস্তব। এখানে একটু বুঝি দেখেন, এখানে একটু যে বুঝার আছে দেখেন, এটা অবিশেষ্য, এটা অবিশেষ্য। দ্যাট মিন্স উপমিত কর্মধারায় দুটোই বিশেষ্য হবে। উপমান কর্মধারায় একটা বিশেষ্য আর একটা বিশেষণ হয়, বাট উপমিত কর্মধারাতে কি হয় ভাই? দুটোই বিশেষ হয়। প্রমাণ পাইছেন কিনা দেখেন, আছে কিনা? জি স্যার। আছে। এক্সাম্পল যদি দেখেন, আমি যদি এক্সাম্পল বলি কি আছে দেখেন, মুখ চন্দ্রের ন্যায় ইকুয়াল টু ভাই মুখ চন্দ্র মুখচন্দ্র। অথবা বুঝছি। চন্দ্রমুখ, যা বলেন একই কথা। তাহলে দেখেন মুখ চন্দ্র বা চন্দ্রমুখ, এই মুখ একটা বিশেষ্য, চন্দ্র একটা বিশেষ্য। ন্যায় বা মতো মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট আছে, এটা হলো ম্যাটার। তাহলে মুখ চন্দ্রের ন্যায় ইকুয়াল টু মুখ চন্দ্র বা চন্দ্রমুখ। এইটা দেখেন, আমি যদি বলি মানুষের মুখ কি কখনো চাঁদের মতো হয়, আমাকে জি না যদি স্যার, বলেন, এটা অবাস্তব না? আর অবাস্তব। যেটা অবাস্তব হয় সেটার বলা হয় কি ভাই? উপমিত। সেটার কি উপমিত। ভাই? উপমিত। উপমিত। আরো কয়েকটা এক্সাম্পল আছে, এটা একটু দেখবেন। আমি সবাইকে একটু বলে নিই, আজকে ক্লাসে আমরা পড়তেছি কর্মধার দ্বন্দ্ব পড়লাম, কর্মধারা পড়বো, তৎপুরুষ পড়বো, পড়ার পর দ্বিগু নামক একটা সমাস আছে, এটা শেষ করব। শেষ করার পরেই একটা আছে নিত্য, আমার এটি শেষ করে দ্বিগু আর নিত্য শেষ করতে বেশিক্ষণ লাগবে না। এই 5টা পড়বো, বাকি রাখবো 3টা। একটা থাকবে অব্যয়ীভাব, একটা থাকবে বহুব্রী, আর একটা থাকবে প্রাদি। এবং আগামী ক্লাসে এই 3টা আগে পড়াবো। পড়ানোর পরে এখন যে আমরা সমাস শিখতেছি ব্যাস বাক্য দেখে, বাট ব্যাস বাক্য না দেখে শুধু সমস্ত পদ দেখা, অর্থাৎ এই মুখচন্দ্র দেখা বইলে দিমু যেটা হইলে গিয়ে কর্মধারায় সমাস, অমুক কর্মধারায়। এই জিনিসটা আমরা আগামী ক্লাসে শিখবো। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার, বুঝতে বাদ পারছি। রাখবো 3টা, একটা বহুব্রী, একটা অব্যয়ীভাব, আর একটা হলো প্রাদি। আর বাকি বাকি যতগুলো আছে ততগুলো আমরা শিখবো। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, ক্লাসও বেশিক্ষণ লাগবে না। বাকি স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার স্যার এটা এই যে লেকচারে যে স্ট্রাকচারে দেওয়া উপমান তারপর প্লাস সাধারণত উপমেয়, কিন্তু আপনি তো লিখছিলেন এই বিশেষণ হবে, কিন্তু উপমেয় আর বিশেষণ কি সেম? আপা, আমি একটু আগে এটা পড়ানোর আগে আগে বলছি যে এখানে যে কথাগুলো আছে আপনি একবার রিডিং পড়েন, কিন্তু মুখস্থ করবেন না। এবার লগে আরেকটা কথা লাগাই দিয়েছিলাম, আমি যেটা লিখতেছি ওটা মুখস্থ করবেন। বুঝতে পারছি? স্যার জি স্যার। সুতরাং ওইখানে যে কথাবার্তাগুলো লিখছে ওটা হলো গিয়া কেতাবি ভাষার কথাবার্তা, আর এই কেতাবি ভাষার কথাবার্তা পড়লে সব মাথার উপর দিয়ে যাইব। সুতরাং ওটা জি দরকার নাই। আমি যে সংজ্ঞাটা লেখাইছি এই সংজ্ঞা, আমি এই জন্য বলছি যে একটা স্ক্রিনশট দিবেন, নাহলে আমার সাথে লিখবেন। আপনি যদি স্যার আগে স্ক্রিনশট না না দিতে পারেন স্যার তাহলে লিখছি, আমি লিখছি। ওকে লিখছেন। আর বাকি যারা যদি না পারেন তাহলে এই যে এটার স্ক্রিনশট নিতে পারেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। কারণ লেকচার শিট এটা পড়বেন না, পড়লে কিছু বুঝবেন না, তাহলে পরীক্ষায় পারবেন না। স্ক্রিনশট নেওয়া শেষ। আগেটার একটা স্ক্রিনশট নেন, হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা কাজে লাগবে। লেকচার শিট এটা পড়বেন না, সূত্র পড়লে মাথা ঘুরে যাব। আচ্ছা, এবার আমরা এখন যেখানে আছি, আমরা এখন পড়বো রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় কি ভাই? বিশেষ্য প্লাস রূপ প্লাস বিশেষ্য ইকুয়াল টু রূপক কর্মধারায়। এক্সাম্পল কি দেখেন, যেটা দিচ্ছি আর বইয়ে যেই কয়টা আছে এর বাইরে আসবে না, ওগুলো ভালো ইম্পর্টেন্ট এবং এগুলোই বারবার ঘুরে ফিরে আসে। যেমন আমরা যদি বলি ভাই মনোরূপ মাঝি ইকুয়াল টু আমরা পাই কি ভাই? মন মাঝে। মন মাঝি। একটু খেয়াল করেন তো ভাই, মন একটা বিশেষ্য, মাঝখানে রূপ আছে, মাঝি আর একটা বিশেষ্য। দ্যাট মিনস মনোমাঝি, এটাকে বলি রূপক কর্মধারায়। এরকম আরো পাবেন, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, ক্রোধরূপ অনল ইকাল টু ক্রোধানল, শোকরূপ অনল শোক্র এই শোকানল, এরকম করে আরো পাবেন, আখিরূপ পাখি, আখি পাখি। তো এই যতগুলো এক্সাম্পল আমার এখানে আছে এটা পড়বেন। তাহলে কর্মধারায় সমাস নিয়ে আমরা বলছিলাম কি ভাই? বিশেষ্য বিশেষণে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে। ব্যাস বাক্যে যে বা যিনি অব্যয়টা থাকে। মধ্যপদলোপী কর্মধারায় কি ছিল? ব্যাস বাক্যের মাঝখানের অংশ লোপ পাবে। তারপর বলছি উপমান কি ছিল? একটা বিশেষ্য আর একটা বিশেষণ হবে, মাঝখানে ন্যায় বা মত থাকবে,
পরে যেটা পাবো সেটা বাস্তব হবে, এটা হলো উপমান। উপমিতিতে কি পড়ছি ভাই? দুইটাই বিশেষ্য হবে, ন্যায় বা মতো মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সমস্ত পদে যেটা পাবো সেটা হবে অবাস্তব। আর রূপক কর্মধারায় কি বলছি ভাই? পূর্বপদ পরপদ দুইটাই হবে বিশেষ্য, মাঝখানে থাকবে রূপ। আউটপুটে যেটা যেটা পাবো তাকে বলা হয় রূপক কর্মধারায়। ভাইয়া কর্মধারায় সমাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। নাই। রূপক আসেন, কি অবাস্তব হবে? রূপক উপমিত অবাস্তব হবে আপা, এটা একটু মনে রাখবেন। এখন আমরা যেটা শিখবো তার নাম হলো তৎপুরুষ। স্যার হ্যাঁ বলেন ভাইয়া। যদি আরেকবার দেখাইতেন, কোনটার ভাইয়া? স্যার মাত্র যেটা লিখে দিয়েছিলেন অনেক ওটা যদি একবার দেখাতেন, আমি স্ক্রিনশটটা নিই। আচ্ছা, কি এই যে লেখেন আপা। স্যার, এই যে রূপক কর্মধারায় অনেক বইতে আমি দেখছি যে রস্বই অথবা রূপ যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। রস্বই দিয়ে একটা যদি উদাহরণ বলতেন। রস্যই বা রূপ আমি এরকম পাই না, উনি কি রকম বুঝাইছে জানি না। এখন মাঝি শব্দের রস্যি এটা ধরছে কিনা তা তো আমি জানি না ভাই। বেসিক্যালি আমরা যেটা পাইছি, বিশেষ্যের সাথে বিশেষ্য থাকবে দুইটা, মাঝখানে রূপ শব্দটা থাকবে। এখানে রস্যই থাকার কিছু নাই, বুঝতে পারছেন? যা বলছি এটাই স্বাভাবিক। কোনটায় কি পড়ছেন ওইটা একটু বাদ দেন, একটু এইটা পড়েন, ভাল লাগবে। বুঝতে পারছি? এখন অন্যান্য জি কি আছে বই আমি জানি না, বাজারের বইয়ের কথা কইেন না। এক এক বইয়ের সিরি এক এক রকম, এক এক রকম ইয়া। যেটা সহজ আমি ওইটা দিছি ভাই, সহজটা মনে রাখেন, আল্লাহ পাক রহমত করবে। উল্টা পাল্টা না বললে এইটা খেয়াল করেন, বিশেষ্য জি স্যার। পরে বিশেষ্য মাঝখানে থাকবে কি ভাই? রূপ। এটা মনে রাখলেই চলবে, এর চেয়ে বেশি কিছু যায়েন না। আর এইখানে যে কটা এক্সাম্পল আছে এর বাইরে আসে না, আসে না মানে আসে না। এই এক্সাম্পল গুলো দেখেন, তাইলে দেখবেন মিলে যাবে, আর বেশি লাগবে না ভাইয়া। এবার একটু খেয়াল করেন তো, স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আমরা যেটা বলুন ভাই, তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ। আচ্ছা, তৎপুরুষ কি আছে একটু খেয়াল করেন। তৎপুরুষ আমি যদি একটু লিখি, বিষয়টা কি আছে একটু দেখব। এই তৎপুরুষ সমাসটার আর একটা বৈশিষ্ট্য আছে বা কি আছে সেটা পরে বলছি। তৎপুরুষ সমাস কাকে বলে একটু খেয়াল করি। পূর্বপদের, সরি পূর্বপদের না, কথাটা একটু চেঞ্জ করে যদি লিখি, ব্যাস বাক্যের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে। এই সংজ্ঞাগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন, নেক্সট ক্লাসে কাজে লাগবে। লোপ পাবে এবং প্রাধান্য পাবে, তাকে আমরা যখন সমস্ত পদ দেখে সমাস পড়বো তখন কিন্তু এই সংজ্ঞাগুলো আবার লাগবে। তৎপুরুষ সমাস বল কি বলছি ভাই? সংজ্ঞা, ব্যাস বাক্যের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে, তাকে তৎপুরুষ সমাস বলে। এই কথাটা বলছি, এবং এটার প্রমাণ দেব সেকেন্ড ক্লাসে। এবং প্রমাণ যে দেব খুব সুন্দর করে দেব, যে কেমনে পরপদের অর্থের প্রাধান্য পায়। এবং সেই ক্লাস আপনার ভাল লাগবে, যে আসলে আপনি আজকে সমাসের কিছু শিখছেন। আর এখন যেটা শিখাচ্ছি সেটা বেসিক, ওইখানে ক্লাসে শিখাবো না মোটামুটি অ্যাডভান্স, কিভাবে চিন্তা করতে হয়, যে আমি অ্যাডভান্স চিন্তা কেমনে করবো সেই চিন্তা দেখাই দেবো। আর সেক্ষেত্রে স্যার পরের ক্লাসটা আপনি নিলে বোধহয় বেটার হবে। আমি নেবো ইনশাল্লাহ, আমি যদি বাইচা থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, বুঝতে পারছেন? আর যদি ইনশাআল্লাহ মারা স্যার। যায় সেটারও তার এক কথা। আর যদি আমি বাইচা নাম থেকে যদি আরেকজন আহে, তা ওনারা কিছু না করে কর্তৃপক্ষরে করবেন, আমি আসবো, আরেকজন আসবে না, আমিই নেবো অনলাইন ক্লাস। জি স্যার, সুতরাং ইনশাআল্লাহ। টেনশন নাই। স্যার ব্যাস বাক এই ক্লাসে তো একটা মানে পিডিএফ ফাইল দেওয়া হবে না, স্ক্রিনশট নিলে হয় কি গ্যালারির হাজার ছবির মধ্যে হারা যায়, পিডিএফ থাকলে তো সবগুলা ধারাবাহিকভাবে পড়া যায় আর আমি কি। সবগুলোরই স্ক্রিনশট এখানে রেখে দিছি, সব সেভ করে রাখছি, ও দিবে। তারপর আমি বলি কেন জানেন, এটা আপনার জন্য বললি, বাট আপনার যদি মোবাইলে প্রবলেম হয় তাহলে নিয়েন না। বাট আমি এখানে রেখে দিছি সেভ করে, ক্লাস শেষে দিয়ে দিবে। জি স্যার। না আমি তো তখন লিখে রাখি, আর পিডিএফ দিলে আলাদা কথা। না, এটা দিবে, যে আমি সব রেখে দিচ্ছি, যা যা আছে সব দিবে। তাহলে কি ওকে বললাম? স্যার। তৎপুরুষ ব্যাস বাক্যের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে, তাকে তৎপুরুষ সমাস বলে। এই সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটা মনে রাখলেই চলবে, বাকিটা আমরা পরের ক্লাসে খেল দেখাবো। এরপর আসেন, এই তৎপুরুষ সমাস পারতে হইলে আমাকে বিভক্তি সম্পর্কে জানতে হয়। আমার সাথে যারা আছেন বলেন তো ভাই, বিভক্তি কয় প্রকার? 7 বিভক্তি প্রকার। 7 প্রকার। সাধারণত 7 দুই প্রকার, প্রকার। সাধারণত দুই প্রকার। ভেরি গুড। যিনি 7 প্রকার বলছেন ওই আপা, আজকে রাত্রে আপনি বাসায় ভাত খাইবেন না। আপনি কি লেগা ভুল কইছেন, আমি ক্লাসের শুরুতে একটু আগেও বলছিলাম,
বিভক্তি দুই প্রকার, আপনি এনে কয়ে লিখছেন 7 প্রকার, আপনি আজকে বাসায় ভাত খাবেন না, আপনার জরিমানা হয়েছে এটা। এবার আসেন, বিভক্তি লেগে দুই প্রকার, একটা শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি হলো 7 প্রকার, আর ক্রিয়া বিভক্তির পরিমাণ অনেক বেশি, এটা আমরা প্রকারভেদ পড়ি না। আবার আপনি ভাত খায়েন, আবার ভাত না খেয়ে যদি কিছু হয়ে যায় তখন তো দোষ পড়বে আমার, আপনি ভাত খায়েন আপা, টেনশন নাই। এখন এই বিভক্তি 7 প্রকার, শব্দ বিভক্তি কিরকম 7 প্রকার দেখেন। একটা হলো গিয়া প্রথমা, শূন্য, স্বরেয়, রস্যি। আর একটার নাম ভাইয়া দ্বিতীয়া, কে, রে, এটা বলি কি ভাই, এ রে। এরপর আরেকটা যেটা পাবো ভাই, এটার নাম তৃতীয়া, দ্বারা, দিয়ে, আরেকটা হলো গিয়া কর্তৃক। কর্তৃক। এরপর একটা যেটা পাই আমরা, তার নাম চতুর্থী, কে, রে, এ রে, জন্যে, আরেকটা হলো কি ভাই, নিমিত্তে। 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 এবার পঞ্চমী বলে একটা জিনিস আমরা পাবো, এটা পাই কি ভাই, হতে, থেকেছে। থেকে, আরেকটা হলো কি ভাই, চে। চে। ষষ্ঠী বিভক্তি কি আছে ভাইয়া, র র, এর। আর একটা আছে কি এর। সপ্তমী বিভক্তি বলে কি আছে ভাইয়া, এ, এ অন্তস্থ, অন্তস্থ তে। তয়কারে তে। এ এর ভিতরে এই প্রথমটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে বিভক্তি থাকে কয় প্রকার ভাই? তাহলে বিভক্তি আছে কয়টা এখন, 6টা না? 6টা। 6টা আছে। বিভক্তির এই 6টা বিভক্তি দিয়ে তৎপুরুষ আছে 6টা, এছাড়া আরো তৎপুরুষ আছে 3টা, তাহলে টোটাল তৎপুরুষ 9টা। কেমনে ভাই? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, এক একটা বিভক্তির নাম অনুসারে হয়েছে এই 6টা তৎপুরুষ। এছাড়া পাবেন অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, একটু পরে বুঝাচ্ছি। আসেন, এই দ্বিতীয় তৎপুরুষ কথাটা তুললো দ্বিতীয় বিভক্তির লোপ পাবে কেমনে? যদি আমি এখানে লিখি রে ভাইয়া, বিপদকে আপন্ন ইকুয়াল টু আমরা যেটা পাবো বিপদাপন্ন। একটু খেয়াল করুন তো, বিপদকে এখানে কি একটা কে বিভক্তি আছিল কিনা? আছে। এবং এই বিভক্তির আউটপুটে যে লোপ পাইছে কিনা? পাইছে। দ্যাট মিনস জি এটা স্যার। দ্বিতীয় তৎপুরুষ। প্রশ্ন হইলো, এইখানে কে রে রে আছে, এইখানেও কে রে রে আছে, তাহলে ভাই ওটা দ্বিতীয় তৎপুরুষ কেন হইলো, চতুর্থী তৎপুরুষ হইলো না কেন? এই প্রশ্ন কি মনে যাচ্ছে না? জি স্যার। যাচ্ছে। একই তো। একই একই স্যার, তো, তাই দুইটা। না? তাহলে কেন চতুর্থী না হয় দ্বিতীয় হইলো? আমরা কারক পড়ছি জীবনে অনেক কোনো একটা জায়গায়, আমি পড়াই নাই, পড়ামু। কারক পড়ছিলেন, কারকের সম্প্রদান কারক নামক একটা কারক পড়ছিলেন। সম্প্রদান কারকে পড়ছিলেন কি ভাই? যেটা কোনো কিছু সত্য ত্যাগ করে দিয়ে দেন, সেটাকে বলা হয় সম্প্রদান। যেটা সত্য, যে একজন মাইকটি একটু খেয়াল করেন, যেটা সত্য ত্যাগ করে দিয়ে দিই সেটাকে বলি সম্প্রদান। আর যদি সেখানে পাওয়ার কোনো ইচ্ছা থাকে সেটাকে সম্প্রদান বলা যায় না। সমাসের ক্ষেত্রেও যখন কাউকে কোনো কিছু দিয়ে দিবেন, সেখান থেকে আর ফেরত পাওয়ার কোনো ইচ্ছা থাকবে না বা পাবেন না, এইরকম ক্ষেত্রে যদি কে রে রে ব্যবহার করা হয়, সেটা হবে চতুর্থী তৎপুরুষ। আদারওয়াইজ অন্য কোনো বাক্যে যদি কে রে রে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ। এক্সাম্পল কি? যেমন দেখেন, আমি যদি বলি ভাই এইখানে দেবকে দত্ত ইকুয়াল টু দেব দত্ত, একটু খেয়াল করেন তো, দেবকে এইখানে কি কে আছে কিনা? আছে। আছে। আছে কিনা? এখন দেবকে জি দত্ত, স্যার। দেবতাকে যে দান করি, সেই দান কি কখনো ফেরত নেওয়া যায়? না। দেবতাকে দান করা জিনিস কখনো আমরা ফেরত নিতে পারি না। দ্যাট ইজ ওয়াই দেবকে দত্ত, এখানে কে যেটা আছে এটা হবে চতুর্থী তৎপুরুষ। বাট বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এটা দ্বারা দান করা বোঝায় না, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। একইভাবে গুরুকে ভক্তি ইকুয়াল টু গুরু ভক্তি, ভাই গুরুকে যে শ্রদ্ধা ভক্তি করি, সেই শ্রদ্ধা ভক্তি কি কখনো ফেরত নেওয়া যায়? নেওয়া যায় না। দ্যাট ইজ ওটা সম্প্রদান। বাট আমি যদি বলি আমকে কুড়ানো ইকুয়াল টু আম কুড়ানো, এই বাক্যে যে কে পাইছি, এই কে কে বলা হয় কি ভাই? দ্বিতীয় তৎপুরুষ। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার। বুঝাতে পারছি কিনা? বাকি যারা আছেন একটু বলেন, বুঝাতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। বুঝাতে পারছি। এবার আসেন, তৃতীয় তৎপুরুষ মানে কি ভাই? দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তির লোপ পাবে। তাহলে আমি যদি বলি ভাই মন দ্বারা গড়া, তাহলে কি হবে ভাইয়া? মন গড়া। মাঝখান থেকে কি লোপ পাইছে ভাই? দ্বারা বিভক্তিটা লোপ পাইছে, তাহলে মন দ্বারা গড়া ইকুয়াল টু কি হয়েছে ভাই? মন গড়া। তাহলে এই যে মন দ্বারা গড়া ইকুয়াল টু মন গড়া পাইলাম, এটা হলো তৃতীয় তৎপুরুষ। আবার যদি জন্যে নিমিত্ত দিয়ে কোনো বাক্যে পাই, সেটা চতুর্থী তৎপুরুষ। আমি যদি বলি বিয়ের জন্য পাগল ইকুয়াল টু কি হবে ভাই? বিয়ে বিয়ে পাগল। পাগল। এটা পাইছেন। বসতের নিমিত্তে বাড়ি ইকুয়াল টু কি ভাই? বসত বাড়ি। এভাবে পাবেন। একইভাবে হতে থেকে চেয়ে যদি বলি দেশ হতে পলাতক ইকুয়াল টু কি হবে ভাই? দেশ পলাতক। বিলাত হতে ফেরত ইকুয়াল টু কি? বিলাত ফেরত। মাঝখানে হতে বিভক্তির লোপ পাইছে, পঞ্চমী তৎপুরুষ। আমি যদি র দিয়ে বলি রাজার পুত্র
ইকুয়াল টু কি হবে ভাই? রাজপুত্র। তাহলে যে রাজার পুত্র, রাজার কি আছে ভাই? র। এই রটা যে আউটপুটে যে লোপ পাইছে, এটাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার গাছে পাকা আমি যদি বলি, দেখেন গাছে গাছে পাকা, পাকা ইকুয়াল টু কি হবে গাছ ভাই? গাছ গাছ পাকা। পাকা। তাহলে এই গাছে পাকা ইকুয়াল টু যদি গাছ পাকা লিখি, তাহলে বিভক্তি এ লোপ পাইছে। দ্যাট ইজ এটাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ। তার মানে এই যে তৎপুরুষ বুঝাইছি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকার কথা না। না স্যার। আছে কিনা? স্যার কথা বলেন। নাই কারো স্যার। নাই? আচ্ছা, যদি না থাকে আমি একটা জিনিস আপনাকে শিখাই। এই যে একটা কথা পাইলাম, ব্যাপিয়া অথবা ভাই ব্যাপ্তি। যখন কোনো জায়গায় এই ব্যাপিয়া বা ব্যাপ্তি এই কথাটা পাবেন, এই কথাটার মানে হলো অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট বিষয়। এই অনির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট বিষয় বোঝানোর কারণে কোনো বাক্যে ব্যাপিয়া বা ব্যাপ্তি পাইলে সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ। দ্যাট মিনস কোনো বাক্যে ব্যাপিয়া বা ব্যাপ্ত কথাটা যদি পান, অনির্দিষ্ট টাইম বোঝায়, যেটা নির্দিষ্ট করে বলে নাই। আর এই অনির্দিষ্ট বা নির্দিষ্ট করে না বলার কারণেই এটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ। যেমন একটা বাক্য পাবেন এইরকম, কি বাক্য পাবেন ভাই? চিরকাল ব্যাপিয়া সুখী। এটাকে আমরা বলি কি ভাই? চিরসুখী। চিরসুখী। এই যে চিরকাল ব্যাপিয়া সুখী, এই বাক্যে ব্যাপিয়া থাকার কারণে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তার মানে কোনো বাক্যে ব্যাপিয়া বা ব্যাপ্তি থাকলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ। এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখবেন। আমাদের ক্লাসও প্রায় শেষ পর্যায়ে, যে 5টা সমাস শিখাবো শেষ পর্যায়ে, থাকেন শেষ পর্যন্ত। এই পর্যন্ত যদি যায়, তারপর আপনি পাবেন কি ভাই? অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ মানে কি? বিভক্তি লোপ পায় না। এক্সাম্পল কি দেখেন, আমি বললাম ঘোড়ার ডিম ইকুয়াল টু কি লেখা যায় ভাই? ঘোড়ার ডিম। একটু দেখেন তো ভাই, এই যে ঘোড়ার ডিম শব্দটা লিখলাম, ঘোড়ার কি র আছে কিনা বিভক্তি? জি স্যার, আছে। এইখানে যে কি সেই র বিভক্তিটা কি পাইছেন কিনা? উত্তর আছে। পাইছি। যেহেতু বিভক্তিটা লোপ পায় না, এটার বলে অলুক তৎপুরুষ। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, ভাই অলুক দ্বন্দ্ব আর অলুক তৎপুরুষ পার্থক্য কি? দুই জায়গায় তো বিভক্তি লোপ পায় না। একটা পার্থক্য আছে। যেমন আমি যদি বলি ভাই দুধে ও ভাতে ইকুয়াল টু পাইলাম কি ভাই? দুধে ভাতে। দুধে ভাতে। একটু তাকাই তো, এখানে দুধে ভাতে বিভক্তি দুই জায়গায়, এখানে দুধে ভাতে বিভক্তি কয় জায়গায় ভাই? দুই জায়গায়। দুই আর জায়গায়। ঘোড়ার ডিম শব্দে বিভক্তি কয় জায়গায়? এক জায়গায়। এক দ্যাট জায়গায়। অলুক তৎপুরুষে বিভক্তি থাকবে এক জায়গায়, লোপ পাবে না। আর অলুক দ্বন্দ্বে বিভক্তি থাকবে দুই জায়গায় এবং লোপ পাবে না। এইবার মনে হয় বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। তার মানে অলুক দ্বন্দ্বে বিভক্তি থাকবে পূর্বপদ পরপদ দুই জায়গায়, আর অলুক তৎপুরুষে বিভক্তি থাকবে কি? শুধু পূর্বপদে। আমি মনে হয় বুঝাইতে পারছি, কারণ মনে হয় প্রবলেম হয় নাই। জি স্যার। যদি প্রবলেম না হয়, তারপর একটা পাবেন ভাই উপপদ তৎপুরুষ। এই উপপদ তৎপুরুষ কথাটার অর্থ কি একটু সবাই খেয়াল করেন। উপপদ তৎপুরুষ কথাটার অর্থ হইল যে তৎপুরুষ সমাজটা এক কথায় প্রকাশের মতো। খালি মনে রাখবেন সিম্পল লাইন, যে সমাজটা এক কথায় প্রকাশের মতো তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম পাইতে পারেন, ওইটা ওইভাবেই পড়বেন। বাট ম্যাক্সিমাম টাইম এক কথায় প্রকাশ যতগুলো আছে সবগুলাকে উপপদ তৎপুরুষ বলে। এক্সাম্পল কি? পকেট মারে যে, তারে কি বলি আমরা ভাই? পকেট মার। পকেট পকেট তারপর মার। আমরা পকেট মারে যে তারে বলি পকেট মার। জলে চড়ে যা তারে বলি ভাই? জলচর। লাফিয়ে লাফিয়ে চলে যা তারে বলা হয় কি? প্লবক। আবার ওই আকাশে চড়ে যা তারে বলা হয় কি ভাই? খেচর। খেচর। জল ডাঙায় দুই জায়গায় চড়ে তারে বলি কি ভাই? উভচর। 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 নারী নিজে নিজে স্বামী নির্বাচন করে তারে বলা হয় কি ভাই? স্বয়ংবরা। কি বলা স্বয়ম্বর। হয়? স্বয়ংবরা। স্বয়ম্বর। বাক্য বলে যে তাকে বলা হয় কি? পিয়ংবদা। এই যে স্বয়ম্বর। কথাগুলো বললাম সবই কি এক কথায় প্রকাশ? এক এই যত কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ আছে সবগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ। এটা উপপদ মনে রাখলে তৎপুরুষ। চলবে, দুই একটা ব্যতিক্রম পাইতে পারেন। দ্যাট মিনস সকল এক কথায় প্রকাশ মানে কি ভাই? উপপদ তৎপুরুষ। আমি এখানে লিখে দিলাম, স্লাইড পাবেন। সকল এক কথায় প্রকাশ, ব্র্যাকেটে এটাও লিখে দিলাম, ব্যতিক্রম বাদে। আমি এই পর্যন্ত পাই নাই, আপনারা পাইলে আমরা বললেন। লাস্টে যেটা আছে তার নাম হলো ভাই নয় তৎপুরুষ। এই নয় তৎপুরুষ জিনিসটা কি ভাই? ব্যাস বাক্যে ন, নেই, নাই, নয়, এই চারটা অব্যয় যদি কোনো সমাসের ব্যাস বাক্যে পান, তাকে আমরা বলি নয় তৎপুরুষ। দ্যাট মিনস নেগেটিভ সেন্স। নাই, নয়। হ্যাঁ, নেগেটিভ সেন্স। যেমন আমি যদি বলি ভাই নয় এক ইকুয়াল টু অনেক। নয় এক কথাটার মানে হলো এক না, বেশি। আমরা বলি নেই হায়া
এই নেই হায়া কথাটার অর্থ হলো কি ভাই? বেহায়া। আমি যদি বলি নাই আচার, এই নাই আচার কথাটার অর্থ হলো কি ভাই? অনাচার। তারপর আমি যদি বলি নয় দীর্ঘ, এই কথা যদি পাই তাহলে কি হবে ভাই? নাতি দীর্ঘ। এই নাতি দীর্ঘ যেটা পাইছি, সরি সরি সরি, এই নাতি দীর্ঘ, নয় দীর্ঘ ইকুয়াল টু পাইলাম কি ভাই? নাতি দীর্ঘ। তাহলে এই যে নয় এক অনেক, নেই হায়া বেহায়া, নাই আচার অনাচার, নয় দীর্ঘ নাতি দীর্ঘ, এগুলোকে বলা হয় নয় তৎপুরুষ। বুঝাইতে পারছি কিনা ভাই? জি স্যার। আর একটা জিনিস এখানে বুঝাবো, নয় বহুব্রীতে যে এটা আবার পাবেন, এই নয় তৎপুরুষ আর নয় বহুব্রীতে একটুখানি পার্থক্য আছে, এবং এই পার্থক্য যেদিন বহুব্রী বুঝাবো নেক্সট ক্লাসে, ওদিন বুঝাবো। আজকে এটা শিখে রাখেন। আমরা শিখলাম তৎপুরুষ 9 প্রকার, 6 প্রকার শিখলাম বিভক্তি দিয়া, বিভক্তি ছাড়া শিখলাম 3টা। আমাদের বাকি 2টা সমাস শিখতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। একটা দ্বিগু আর একটা হলো নিত্য সমাস। এই পর্যন্ত কি বুঝতে কারো প্রবলেম হয়েছে কিনা বলেন? না স্যার। কারো প্রবলেম হয় নাই? প্রবলেম যদি না হয়, এখন আমরা যেটা শিখবো তার নাম দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসের বৈশিষ্ট্য কি ভাই? সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ প্লাস সমাহার ইকুয়াল টু, আউটপুটে যেটা পাবো তার নাম হবে বিশেষ্য, ব্র্যাকেটে লিখবেন দ্বিগু। একটু বুঝি, সংখ্যাবাচক শব্দ প্লাস সমাহার ইকুয়াল টু বিশেষ্য। নেক্সট ক্লাসে দ্বিগু সমাস লাগবে। বহুব্রী সমাস পড়াবো যখন, সংখ্যাবাচক বহুব্রীর লগে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা ওদিন বুঝামু। আগে একটু এটা বুঝেন। সংখ্যাবাচক শব্দ প্লাস সমাহার ইকুয়াল টু বিশেষ্য, ব্র্যাকেটে লিখছি দ্বিগু সমাস। এক্সাম্পল কি? আমি যদি এখানে বলি ভাই 7 দিনের সমাহার, এই যে 7 দিনের সমাহার কথাটা বললাম ইকুয়াল টু আমরা পাইলাম কি ভাই? সপ্তাহ। সবাই একটু বুঝেন তো ভাই, 7 একটা সংখ্যাবাচক শব্দ, সমাহার কথা উল্লেখ থাকবে আছে, সপ্তাহ বলতে 7 দিনের নামকে বোঝায়, দ্যাট মিনস ওটা একটা বিশেষ্য। এটাকে বলা হয় দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাসের আরেকটা বিষয় কি জানেন? এটার আরেকটা চেনার উপায় হইল, এটার ব্যাস বাক্য, মানে ব্যাস বাক্যে যা বলে সমস্ত পদেও তাই হয়। দ্যাট মিনস দ্বিগু সমাসের আরেকটা বৈশিষ্ট্য হলো, এটার ব্যাস বাক্যে যা বলে সমস্ত পদে তাই হয়। কেমন দেখেন, ব্যাস বাক্যে বলছে 7 দিনের সমান, মানে কি 7 দিন নিয়ে কথা কইছে। সপ্তাহ তো কিন্তু 7 দিনের কথাই আছে। দ্যাট মিনস ব্যাস বাক্যে যা বলছে সমস্ত পদে কি তাই হইছে। লেকচার শিটে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে দ্বিগু সমাসের, ওই এক্সাম্পল গুলা পড়তে হবে। ওই এক্সাম্পল গুলোর বাইরে আসে না, ওই এক্সাম্পল গুলোই আসে। দ্যাট মিনস ওই এক্সাম্পল গুলা জানা লাগবে, পড়বেন। আরেকটা পাবেন নিত্য সমাস। এই নিত্য সমাস কি ভাই? নিত্য সমাস কথাটার অর্থ হলো গিয়া প্রতিনিয়ত। ব্যাস বাক্যের দরকার নেই, ব্যাস বাক্যের দরকার নেই। দ্যাট মিনস যেই সমাসে কোনো ব্যাস বাক্যের দরকার নাই তাকে আমরা নিত্য সমাস বলি। এটা হলো এই ব্যাস সমাসের মূল বৈশিষ্ট্য। এক্সাম্পল কি? আমার এই বইয়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেই কটা আছে এই কটার বাইরে আসবে না। আমি ওই কটা এক্সাম্পল আপনার এখানে পড়াই দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার পাবেন কত? 47-এ। 47-এ বিবিধ নামক একটা কথা লেখা, ওইখানে নিত্য সমাস নামক একটা জিনিস পাবেন ডান পাশে উপরে লেখা আছে, দেখবেন 47 নম্বর পৃষ্ঠায় যান, আমি একটু বলি। অন্য দেশ দেশান্তর, অন্য হ্যাঁ, গ্রামান্তর। যেমন এখানে দেওয়া আছে অন্য দেশ ইকাল টু দেশান্তর, অন্য গ্রাম ইকাল টু গ্রামান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, অন্য গৃহ ইকাল টু গৃহান্তর, বিষাক্ত মানে কাল তুল্য সাপ ইকাল টু কাল সাপ। নিচে আছে স্থানান্তর, দেশান্তর, উপায়ান্তর, দিগন্তর, ধর্মান্তর, দেশান্তর মানে দৃশ্যান্তর, লোকান্তর, যুগান্তর, মতান্তর। দেখেন অন্তর দিয়ে যেগুলো আছে, এই শব্দগুলোর বাইরে আমি দেখি নাই পরীক্ষায় আসছে। যদি নিত্য সমাজ থেকে কোশ্চেন আসে, এই সমাজ থেকেই আসবে, এই কটার ভিতরেই থাকবে, এই কটা পড়ে ফেলবো। একটা এক্সাম্পল আমি একটু লেখাই দিচ্ছি নিত্য সমাসের, লিখলে মোটামুটি ক্লাস শেষ করব। যেমন এটা নাই এখানে 2 ও 90 ইকুয়াল টু 92। 2 ও 90 ইকুয়াল টু যখন 92 লিখবো তখন এটার নাম নিত্য সমাস, নিত্য সমাস। বাট আমি যদি এইভাবে লিখি 2 ও 90 ইকুয়াল টু
290, তখন কিন্তু এটা আর নিত্য নাই, তখন এটা হলো গিয়া সরি দ্বন্দ্ব সমাস, তখন এটার নাম হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। আশা করি বুঝাইতে পারছি যে 290 ইকুয়াল টু যোগ করে 92 লিখলে নিত্য সমাস, আর 290 যদি আলাদা করে 290 এইভাবে লিখি তখন সেটা নিত্য থাকবে না, তখন তার নাম হয়ে যাবে ভাই দ্বন্দ্ব সমাস। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? না স্যার। চল প্রথম থেকে একটা সামারি দিই। সামারিতে কি ছিল? আমরা বলছিলাম সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, তাকে আমরা বলি সমাস। সমাস একটা বাক্যকে সংক্ষেপ করে। আমরা আরো বলছিলাম বাংলা ভাষায় সমাস আসছে সংস্কৃত ভাষা থেকে। তারপর আমরা বলছিলাম সমাস তৈরি করতে গেলে যে ব্যাস বাক্যটা পাই ওটার নাম তিনটা: ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। বাক্যের প্রথম অংশকে বলি পূর্বপদ, শেষ অংশকে বলা হয় পরপদ। বাক্যের অন্তর্গত যতগুলো শব্দ আছে সবগুলোর নাম সমসমান পদ। বাক্যের লাস্টে যে ছোট্ট একটা অংশ পাই তাকে বলা হয় সমস্ত পদ। সমাস 6 প্রকার বলছিলাম। এর ভিতর বলছিলাম দ্বন্দ্ব সমাস, এটাকে বলা হয় উভয় পদ প্রধান দ্বন্দ্ব। এরপর বলছি বহুব্রী সমাস, এটা বলা হয় তৃতীয় পদ প্রধান সমাস। মিন্স দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসের নাম বহুব্রী, বা বহুব্রী বিপরীত সমাসের নাম দ্বন্দ্ব। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, দ্যাট ইজ এটাকে বলা হয় অব্যয়ীভাব। আর 4টা সমাস আছে এটার বিপরীত: কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, আর একটা হলো প্রাদি। এই 4টা আবার ওই পরপদের অর্থের প্রাধান্য পায়। এরপর সিরিয়াল অনুযায়ী আমরা 4টা সমাসেরই পার্থক্য কিভাবে কি আসে না সেগুলো পড়াইছি। 4টা বলতে বলতে ভুলি, দ্বন্দ্ব পড়াইছি, কর্মধারা পড়াইছি, তৎপুরুষ, দ্বিগু, আর একটা পড়লাম নিত্য। বাকি রাখছি অব্যয়ীভাব, বহুব্রী, আর একটা হলো প্রাদি। এই 3টা নেক্সট ক্লাসে প্রথমে স্যার শুরু করে দ্বিগু কি সমাস আলোচনায় নেই স্যার এর মধ্যে, এতটুকুই। লেকচার এই শিটের মধ্যে? ওই অতটুকু আছে 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 দ্বিগু সমাস অল্প যেন লেখা আছে স্যার, শুধু সংখ্যাবাচক পাচ্ছেন বহুবী ও দ্বিগু সমাসের পার্থক্য। পাচ্ছেন নাকি? 46 এর একদম উপরে স্যার, কোনায়, হ্যাঁ 46-এ। হ্যাঁ উপরে কোনায় জাস্ট অল্প একটু লেখা, একটু কি হবে? হ্যাঁ এইখানে এই এতটুক আছে যতটুক না, এটা তো দ্বিগু সমাস। এইখানে চৌরাস্তা, পূর্বপদ, পরপদ যতটুকু আছে এইটা না, আরো কিছু বাক্য ছিল, সে বাক্যটা আমি একটু বলছি, আপনি মনে একটা জায়গায় কাটছেন, ওই জায়গায় আছে ওইটা। যেমন কর্মধারয় সমাসে আমরা একটা ওই যে দ্বিগু কর্মধারয় সমাস বলে একটা জায়গা আছে না, পৃষ্ঠা নাম্বার 43 জান। দ্বিগু সমাস ওইখানে যে কয়টা সেটা না পড়ে পৃষ্ঠা নাম্বার 43-এ 5 নম্বরে দ্বিগু কর্মধারয় সমাস বলে যেটা আছে, এই এক্সাম্পল গুলো সবগুলা। 5 নাম্বার হ্যাঁ হ্যাঁ দ্বিগু হ্যাঁ কর্মধারয় সমাস। হ্যাঁ এটা টিক দিয়ে রাখেন। কর্মধারয় দ্বিগু সমাসের সাথে এটা মিলিয়ে পড়বেন, দ্বিগু জি সমাস ওইটার সাথে এটা মিলিয়ে জি, পড়লেই এর বাইরে আসবেন, এর ভিতরেই থাকবে। এই আচ্ছা এই দুইটা মিলিয়ে পড়লে হবে কেমন স্যার? হ্যাঁ এই দুইটা মিলে ভাই, এই দুইটা মিলিয়ে পড়লে হবে, এই তো? হ্যাঁ এই দুইটা মিলাই মানে দ্বিগু সমাস। এইখানে জি যতগুলো এক্সাম্পল আছে দ্বিগু কর্মধারা আর ওইখানে মিলিয়ে যেটা পাবে সেটাই দ্বিগু সমাস, এর বাইরে আসবে না, এটা জি পড়লেই স্যার, হবে থ্যাংক ইউ ইনশাল্লাহ। স্যার। আচ্ছা চলেন আজকের ক্লাসে কারো কোনো কোনো প্রবলেম আছে কিনা ভাই? জি না স্যার, এনিওয়ান? আরেকবার কারো কোনো দেখলে প্রবলেম নাই? লেকচারটা আরো ভালো ইয়ে করা যাবে। মানে মানে বুঝি না ভাই কি বললেন? না স্যার, বলতেছি যে সমস্যা নেই, বাট আরেকবার যদি লেকচারটা রিভিউ করি আরো ভালো বোঝা যাবে সেই ক্ষেত্রে, এটা বলতেছি আচ্ছা আর কি। ঠিক আছে, রিভিউটা কি আজকে করবো না পরে করবো সেটা বললেন? না না, বলতেছি আরেকবার দেখলে আপনার লেকচারটা আরো স্যার ভালো আমরা বোঝা এই যাবে, লেকচারটা আরেকবার মানে জি দেখবো। স্যার, বুঝতে রেকর্ডিংটা পেরেছি দেখলে, স্যার। মানে আমরা পরে আবার দেখলে আমাদের আরো আবার ভালো দেখলে ঝামেলা আরো জি হবে। জি ভালো জি বুঝতে পারবে। থ্যাংক ইউ বুঝতে পারছি, তাহলে এটা আপনারা স্যার দেখেন। আপনার পড়ানো অনেক সুন্দর স্যার, অনেক সমস্যা হয় সুন্দর, না। জি স্যার। জি জি থ্যাংক ইউ। আপনারা এটা দেখেন, আর নেক্সট ক্লাস যেদিন আসবে আমাদের নেক্সট ক্লাসে থাকবে 5 নাম্বার লেকচার। আমরা 5 নাম্বার লেকচারই মেনে নেব। মেনে নিলে আমি যখন ক্লাসে ঢুকবো আমি ভুলে যেতে পারি, আমি অনেক জায়গায় ক্লাস নিয়ে ভুলে যাই। আপনারা জাস্ট আজকে যেরকম একটা মনে করাই দিলেন না যে ধ্বনির পরিবর্তনটা বাকি ছিল, পড়াই দিচ্ছি, ওদিনকে জাস্ট আমাকে hints দিয়ে দিয়েন সমাস একটু বাকি ছিল। এবং যদি মনে করে দিতে পারেন একটা হলো বহুব্রী, একটা হলো আপনার অব্যয়ীভাব, আর একটা হলো প্রাদি, আরো ভালো হয়। এটা পড়ানোর পরে পুরো সমাজটার একটা সাম আপ দেব। সাম আপ দেওয়ার পর আমরা শিখলাম কি ব্যাস বাক্য থেকে সমস্ত পদ, বাট তখন আমরা শিখবো সমস্ত পদ থেকে কিভাবে ব্যাস বাক্য বোঝা যায়। বুঝতে পারছি ভাই? জি ক্লিয়ার? স্যার। জি ওকে, স্যার। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। ইনশাল্লাহ বেঁচে থাকলে এই অধমের সাথে আবার দেখা স্যার হবে। আপনি আল্লাহ হাফেজ। স্যার ইনশাল্লাহ। আপনি প্রকৃতি পত্তটা আপনি আপনি একটু অনেক ক্লাস ভালো নিন ক্লাস করান। স্যার, জি প্রকৃতি ইনশাল্লাহ লাস্ট তত্ত্ব। ক্লাসে আপনি আসেননি স্যার, এই জন্য স্যার আপনার পড়ানো অনেক ভালো লাগে। আচ্ছা 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 বুঝতে পারছি, জি ঠিক আছে, নো প্রবলেম, ইনশাল্লাহ আসবো আবার স্যার নেক্সট আপনি ক্লাসে। আমাদেরকে প্রকৃতি এবং তত্ত্ব এই ব্যাপারটা একটু আপনি নিলে বোধহয় বেটার হয় আর কি, যখন নেবেন ইন ফিউচারে আচ্ছা প্রকৃতি এটা তাহলে তত্ত্ব। একটু বলে দিয়েন যে জি স্যার। অপরূপ স্যার কি লাগবে, তাইলেই জি হলো। স্যার, ওকে জি স্যার। ইনশাল্লাহ জি স্যার। স্যার আপনি সবগুলা ক্লাস নিবেন স্যার। ওটা একটু বলে দিন, কর্তৃপক্ষকে বলে দিন যে আমাকে চান, তাইলে ইনশাল্লাহ
জি স্যার। ইনশাল্লাহ। জি ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ আসসালামু আলাইকুম। হাফিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।